কইতাম পানি নিবেন, পানির মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু আদার গুঁড়া, একটু রসুনের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে গিলে ফেলবেন। তাইলে দেখতেন মনে করেন আর যদি কইতাম হানি আর নাট খান লগে যেত মনে করেন যে পুরো হিট। তারা বলতেছে যে ক্রিয়েটিন হেয়ার ফল করে। প্রথমত আগে মানুষের বোঝা উচিত যে ক্রিয়েটিন আসলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা ডিএসটি ডেরিভেটিভ না। এটা বলে যে গুগলে স্টাডি পড়ছে। ভাই গুগল এমন একটা জায়গা যেখানে স্টুপিড মানুষও ইনফরমেশন দেয়, আবার নলেজেবল লোকও ইনফরমেশন। কেমন যেতেছে এখন রোজায় আপনার ট্রেনিং? রোজার ট্রেনিং ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেমন আগে অনেক কিছু মিসিং ছিল, এবার অন পয়েন্টে আছি। যেমন আলহামদুলিল্লাহ। রেস্ট, প্রপার মিল এবং বডি ওয়েটও বরঞ্চ যা দেখলাম যে লিন ম্যাস গেইন হয়েছে আরো বেটার নর্মাল ডে থেকে। তো রোজার মধ্যে অলরেডি অলমোস্ট 2 কেজির মতো গেইন হয়েছে এবং লিন মাশাআল্লাহ, ম্যাস মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে স্টিল ইউ আর লুকিং টাইট কন্ডিশন। 100%। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল, আজকে আমাদের যে পডকাস্টটা, আমরা তো মোটামুটি একটা স্পেশাল পডকাস্টের প্ল্যান করে আসছি আজকে, যে জিমে মানুষ কি কি প্রশ্ন করে আপনার কাছে, আর আমার কাছে কিছু প্রশ্ন ফেসবুক ইনস্টাগ্রামে আসছে, তো ওগুলার অ্যান্সার করবো। প্লাস সবচেয়ে মজার যে ইন্টারেস্টিং ব্যাপারটা, যে ঈদ আসতেছে, ঈদে আমরা কিভাবে আমরা আমাদের ধরেন ঈদের সময় তো আমরা যদি এখন মানুষকে বলি যে ঈদে আপনারা কেমন ডায়েট করবেন, তাহলে মানুষ আমাদের হয়তো পিটাইতেও পারে। হ্যাঁ, কিন্তু আমরা আজকের পডকাস্টে আমরা ট্রাই করব যে ঈদে কিভাবে আপনি মানে ফুডও এনজয় করতে পারেন, পাশাপাশি আপনি আপনার হেলদি লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন। কারণ উড়াধুরা খায় কিন্তু আসলে পেট খারাপই হয় দিন শেষে। বডিতে তো কোনো কাজে আসে না এবং ম্যাক্সিমাম এটাই দেখা গেছে, ডাইজেশন প্রবলেম হয়, পেট খারাপ হয়। হ্যাঁ, বরং ওই উড়াদুরা খাওয়াতে সে তার সামনের যে মানে সামনে আরো যে দিনগুলো আসে ওগুলোর মধ্যে একটা এফেক্ট পড়ে। হুম, ডেফিনেটলি, ডেফিনেটলি। এবং আচ্ছা আঙ্কেল, ঈদের যে ব্যাপারটা আছে এটা তো আমরা যাব, এটা আমরা হয়তোবা শেষে কিংবা মাঝখানে আসবো এটাতে। তার ওকে। আগে আমি রিসেন্টলি দেখলাম খুব ক্রিয়েটিন নিয়ে প্রশ্ন করতেছে মানুষ। খুবই খুবই এখন ক্রিয়েটিন তো মানে ক্রিয়েটিন ছাড়া বডি হবে না, বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস মনে হয় যে ক্রিয়েটিন মানুষের দুশ্মন, এরকম একটা জিনিস মনে হইতেছে। যেমন ক্রিয়েটিন খেলে কারো কেউ বলে চুল পড়ে যাইতেছে, কেউ বলে ক্রিয়েটিন খেলে পানি আসতেছে শরীরে, এরকম মানে মানুষের কাছ থেকে এরকম ব্যাড রিভিউ গুলো ক্রিয়েটিন নিয়ে পাওয়া যাইতেছে। বাট আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি ক্রিয়েটিন নিয়ে, যে ক্রিয়েটিন আসলে হেয়ার ফলের কোনো রিজন না, মানে ক্রিয়েটিন হেয়ার ফল করে না। বাট ওর মধ্যে পোলাপান বলতেছে না, এই জায়গায় দেখছি ওই জায়গায় দেখছি ক্রিয়েটিন হেয়ার ফল করে, হ্যান করে, আমি ক্রিয়েটিন খাওয়ার পর আমার চুল পড়া শুরু হয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে আপনিও কিছু বলবেন, আমিও 2 লাইন বলবো। তো প্রথমত একজন আমার বলতেছে যে ক্রিয়েটিন খাইলে কি আপনার মতন চুল পড়ে যাবে কিনা। তো দেখছি আমি এই বিষয়টা। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল মজার বিষয়টা হচ্ছে যে আমি তো ক্রিয়েটিন খাওয়ার কারণে আমার চুল পড়ে না, আর আমি তো চুল পড়ে না, আমি চুল ফালাই দিছি, ফালাই দেওয়ার পর আমি এখন যত্ন করি না। তো যেগুলা যেগুলা আছে আমার বাপেরও নাই আমারও নাই, সেম। এবং আপনি আর এই ব্যাপারে অনেকবার ডিটেল বলছেন যে চুলটা হ্যাঁ, হেয়ার ফল যেটা বংশগত কারণ। করার কারণ কি। হ্যাঁ, এখন যারা এক্স্যাক্টলি। বলতেছে যে ক্রিয়েটিন হেয়ার ফল করে, প্রথমত আগে মানুষের বোঝা উচিত যে ক্রিয়েটিন আসলে জিনিসটা কি। এটা কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা ডিএসটি ডেরিভেটিভ না। এটা আপনারা সার্চ করে দেখেন যে ক্রিয়েটিন ডিএসটি ডেরিভেটিভ কিনা, আগে গুগল করেন। মানে কোনো এই যে মানুষে বলে যে গুগলে স্টাডি পড়ছে কিংবা এই অমুক জায়গায় স্টাডি পড়ছে, ভাই গুগল এমন একটা জায়গা যেখানে স্টুপিড মানুষও ইনফরমেশন দেয়, আবার নলেজেবল লোকও ইনফরমেশন দেয়। আপনি সব পাবেন গুগলে। যেমন আপনি গুগলে যায় দেখেন নাপার সাইড এফেক্ট লেগে সার্চ দেন, নাপার এমন এমন সাইড এফেক্ট দেখবেন আঙ্কেল যে জীবনে কোনোদিন নাপাই খাবেন না ভয়ে। অথচ নাপা কিন্তু একটা সিম্পল মেডিসিন। যদি মানে ইনে সেন্স, মানে নাপা তো খুব কমন একটা মেডিসিন, জ্বর আসলে খাই আমরা, মাথা ব্যথা করলে খাই, ঠিক না? কিন্তু আমরা যদি নাপার সাইড এফেক্ট দেখি তাহলে কিন্তু ভয়েই লেগে যাবো নাপা, যে কি নাপা, ঠিক না? বাট নাপা কিন্তু সিম্পল একটা জিনিস। তো প্রতিটা জিনিসেরই সাইড এফেক্ট লেখা থাকে। দেখা যায় কি যে ধরেন একটা জিনিসে 100 জনের উপরে স্টাডি করছে, তারা 100 জনের উপরে, হ্যাঁ, 2 জনের পাইছে যে এটা খায়া কোন একটা সমস্যা হয়েছে, কথার কথা। তো তারা কিন্তু ওই ওই যে 2 জন ওইটা কিন্তু আর লিখবে না যে 2 জনের হয়েছিল, তারা এটার সাইড এফেক্টের লিস্টে অ্যাড করে দিবে, ঠিক না? তো এটা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। আপনারা যাদের থেকে, মানে আমার কথা হইতেছে যে এখনকার ছেলে পেলে গুলার আসলে আমি কেমনে বুঝামু যে যে সমস্ত লোক 20-25 বছর সাপ্লিমেন্টেশন ট্রেনিং নিউট্রিশন কইরা, মানে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার পর তোমাদেরকে কোনো কিছু বলতেছে, ওইটা তোমরা বিলিভ করবা নাকি না সো কল্ড গুগলে লেখা স্টুপিড একটা লোকের দেওয়া স্টাডি তোমরা বিলিভ করবা? তো এটাই তো এখন হচ্ছে। ইনস্টা, ইউটিউব এগুলো ফলো করে করে কিছু হলেই দেখতেছে, দেখে সার্চ করতেছে, সার্চ করার পর দেখা গেল যার রিভিউর সাথে তার কিঞ্চিত মিল পাওয়া গেছে, বাস শুরু হয়ে যাচ্ছে যে না এবং তাহলে ঠিক আছে, হ্যাঁ এটাই।
এবং খুব মানে আমার কাছে অবাক লাগে যে ছেলে পেলেরা ভাই, আমারও ভুল হইতে পারে, বাট ভাই ক্রিয়েটিন একটা কমন সাপ্লিমেন্ট যেটা ছোটবেলাতে খায় আসতেছি। হ্যাঁ, হ্যাঁ ইভেন রিসেন্ট তো এই স্টাডি গুলো পাওয়া গেছে যে ক্রিয়েটিন আপনার মেন্টাল হেলথ, আপনার ব্রেন বুস্টিং এ হেল্প করে। এটা সত্য। হ্যাঁ, এবং ক্রিয়েটিনে আরো অনেক কিছু বেনিফিট রিসেন্ট অনেক স্টাডিতে পাওয়া গেছে। আমি স্টাডিগুলোর লিঙ্ক চাইলে আস্তে আস্তে করে আমি অ্যাটাচ করে দিব এখানে, আর আমি আপনারও সেন্ড করবো যদি আঙ্কেল আপনি রিভিউ করছেন, ইয়াগুলার রিভিউ করতে পারেন। সো ব্যাপারটা হইতেছে যে ধরেন আপনার চুল পড়ছে, মানে যারা বলে ক্রিয়েটিন খেলে চুল পড়ছে, ধরেন আপনি ক্রিয়েটিন খাচ্ছেন, আপনার চুল পড়ছে। আপনার চুলটা কিন্তু অন্য অনেক কারণে পড়তে পারে। আপনার স্কিন প্রবলেমের কারণে চুল পড়তে পারে, আপনার বডিতে ডিএসটি বাইরে যাওয়ার কারণে পড়তে পারে, বংশগত কারণে পড়তে পারে। তারপর দেখা গেছে যে বেশিরভাগ মানুষ যারা বলে যে ক্রিয়েটিন খেয়ে চুল পড়তেছে কিংবা যে কোনো রিজন, দেখবেন তাদের নিউট্রিশন ঠিক নেই। আপনার ম্যাক্সিমাম মানুষ তাদের ডায়েটে এনাফ প্রোটিন খায় না, যার কারণে তাদের হেয়ার ফল হয়। কারণ এই চুল, হেয়ার, নেইল, স্কিন এগুলি সব প্রোটিন দিয়ে বিল্ড আপ। তা আপনি যদি আপনার বডির এনাফ প্রোটিন না দেন, আপনার চুল ভালো থাকবে কোত্থেকে? ঠিক না? তো এখন হ্যাঁ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে এগুলো যদি আমার ভালো রাখতে হয়, আমার এনাফ পরিমাণ প্রোটিন দেওয়া লাগবে। ঠিক না? এখন অনেকে বলতে পারে যে ভাই তাইলে বডি বিল্ডার তো অনেক প্রোটিন খায় বডি বিল্ডার, তাও কেন চুল পড়ে? ওই যে একটা কথা আছে না, ডিএইচটি, বংশগত ব্যাপার, এগুলা যেগুলো কনভার্সন যাদের হবে তাদের চুল পড়বেই। ঠিক না? এটা তো আপনি আটকে দিতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনি খেয়াল করবেন আঙ্কেল যে যারা বডি বিল্ডিং করে, প্রোটিন ঠিক মতন খায়, যে চুলগুলা থাকে ওই চুলগুলো কিন্তু অনেক ভালো থাকে, যেগুলো থাইকে যায় রিমেইনিং হেয়ার গুলা কিন্তু অনেক ভালো থাকে, কারণ ডিউ টু প্রোটিন। ঠিক না? যেমন আমি নিজে দেখছি আমার উপর আমার হেয়ার গ্রোথ ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার তো আমার চুল পড়ে নেল না এখন, খুব দ্রুত বড় হয় না আলহামদুলিল্লাহ। আপনার আমার এখনো নেল চুল খুব পড়ে নাই। দ্রুত বড় হয় না, আমার চুল পড়ে না। আপনার বাবারও এখনো চুল পড়ে নাই। না না আলহামদুলিল্লাহ। নেল তাইলে খুব দ্রুত বড় হয়। হ্যাঁ, তো আমি দেখছি প্রপার প্রোটিনের পর দেখছি যে না আমার আমার অনেক রিকভারি পাইছি আমি। যে আমার অনেক জায়গায় ছিল যে যেমন দাড়ি অনেক জায়গায় উঠতো না, দেখলাম যে না ওই জায়গাগুলো ফুসকিন হয়েছে, আমি হ্যাঁ, অনেক উপকার পেয়েছি আমি যখন তারপর প্রপার ডায়েট করছি। আমাদের তামিল আনোয়ার ভাইয়ের স্টিল মাথায় ভালো চুল, সিনিয়র বডি বিল্ডার, মোস্ট ভালো সিনিয়র চুল বডি মানে, বিল্ডার। এবং হ্যাঁ, এবং চুল দিয়ে ফ্যাশন করেছে, এত ভালো চুল। আপনি মোস্ট সিনিয়র বডি বিল্ডার, আপনার এখনো মাথায় ভরপুর চুল। আলহামদুলিল্লাহ। আমি আমি অলরেডি এই ধরনের কোনো প্রবলেম পাইনি। দুইটা টপ লেভেলের অ্যাথলেট দেখাই দিলাম যাদের মাথায় এখন চুল আছে। এখন আমারে কে কি কইবেন কন পডকাস্ট। আমি প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম। আপনার মাথায় এখনো চুল আছে, আনোয়ার ভাইয়ের মাথায় এখনো চুল আছে, স্টিল ইউ গাইজ আর কম্পিটিং ইন হাইয়েস্ট লেভেল। আমার এখন কে কি বলবেন? হ্যাঁ বলে, আর আমরা যেহেতু কম্পিটিশন করি এবং না অলরেডি করতেছি, হুম, তো যেহেতু হায়ার লেভেলের কম্পিটিশন, তো সেক্ষেত্রে ওই লেভেলেরই জিনিসপত্রগুলো আমরা ইউজ করতেছি, তারপর আমাদের চলে আসে আলহামদুলিল্লাহ। সবকিছুই মানে সাপ্লিমেন্টেশন নিয়ে থেকে নিয়ে শুরু করে যা যা আছে সবকিছুই কিন্তু আপনারা ইউজ করতেছেন টপ নচ। সো সবকিছু করার পরেও কিন্তু আপনাদের হেয়ার ফল হচ্ছে না, কারণ আপনাদের জেনেটিক এই জিনিসটা নাই আপনাদের। আর প্লাস আপনাদের বডি ওই পরিমাণ ডিএসটি কনভার্সন করে না, টেস্টোস্টেরন থেকে আপনাদের বডি ওই হাই লেভেলের ডিএসটি কনভার্সন করে না, ব্যালেন্সে কনভার্সন করে, যেটা আপনার বডি সয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আপনাদের হেয়ার ফল হচ্ছে না। হেয়ার ফল হচ্ছে না। হ্যাঁ, তো বললাম না যে মানুষ কোনো কিছু চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট লাভ, মানে ধরেন কারো কাছ থেকে কিছু একটা শুনছে, নেগেটিভ জিনিসে কিন্তু পাবলিসিটি খুব বেশি হয়। হ্যাঁ, এবং নেগেটিভ, আমাদের দেশে এটা একটু আমাদের দেশে একটু বেশি হয় নেগেটিভিটি গুলো। আমরা অলরেডি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, তো আমরা সবাই অ্যাক্টিভ আছি, কোনো কিছু স্ক্রল করলে দেখা যায় যেটার মধ্যে নেগেটিভ আছে এই জায়গাগুলোর মধ্যে ভিউ বেশি থাকে। ভিউ বেশি হয়। পজিটিভ জিনিসগুলো, পজিটিভ বিষয়গুলো আমরা কম নেই, এবং আমাদের কনসেপ্ট এত বাজে হয়ে গেছে যে আমাদের ভাইরাল হওয়ার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি বর্তমানে। অনেক নিচে নামতে পারি, অনেক নিচে নামতে পারি, যত নিচে নামা যায়। যত নিচে নামার। আচ্ছা আঙ্কেল, তো যেহেতু আমরা অলরেডি ক্রিয়েটিনের পার্টটা সেরে ফেলছি, তো ক্রিয়েটিন নিয়ে আমাদের আর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে দয়া করে আপনার আর কোনো কনফিউশন রাখেন না, ক্রিয়েটিন খাইতে থাকেন। হ্যাঁ, ক্রিয়েটিন খাইলে জাস্ট একটা জিনিস করতে হবে, এটা হলো ক্রিয়েটিন খেলে পানি বেশি খাইতে হবে, কারণ যদি না খান তাহলে শুধু যদি মনে করি যে শুধু ক্রিয়েটিন খেলাম আর আমাদের যে যে বডি মেনটেন করার জন্য যে যে প্রয়োজনীয় খাবারগুলো আছে বা এই মাইক্রোনিউট্রিশন গুলো আছে আমরা প্রপারলি নিলাম না, তো সেক্ষেত্রে শুধু ক্রিয়েটিনের দোষ দিয়ে তো লাভ নেই। না। হ্যাঁ, তো প্রপার সোজা কথা বিষয়টা তো হচ্ছে, আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ, তো সোজা কথা হচ্ছে যে সাপ্লিমেন্ট মানে হচ্ছে সাপ্লিমেন্টেশন, এক্সট্রা। যখন আমি আমার ফুড এন্ড এভরিথিং সবকিছু দেওয়ার পর আমার বডিতে একটা এক্সট্রা জিনিস দরকার, সাপোর্ট, তখন আমার এই সাপ্লিমেন্টটা আমরা ইউজ করি। আইদার সেটা ন্যাচারাল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হোক, অথবা
সুপার ন্যাচারাল পারফরমেন্স এনহেন্সিং সাপ্লিমেন্টেশন হোক। হ্যাঁ, বিষয়টা তো তাই। সিম্পল। হ্যাঁ, সিম্পল। এর জন্য কিন্তু আমরা বলি যে বডি বিল্ডিং করতে হইলে, যে এখনকার ছেলে পেলেদের কিন্তু আমরা একটা কথা বলি যে বডি বিল্ডিং করতে হইলে আগে ন্যাচারালি ফাউন্ডেশনটা বানিয়ে নিতে হবে। যখন ন্যাচারালি ফাউন্ডেশন আমার কমপ্লিট হয়ে যাবে, আমার বডি সবকিছু, মানে আমি কম্পিটিশন করতে যাব, আমার ন্যাচারালি আমার মাসেল মোটামুটি ওয়েল বিল্ড আপ হয়ে গেছে, আমার ন্যাচারাল লিমিটেশন আমি পার করে ফেলেছি, দেন গিয়ে আমি চিন্তা করতে পারি এনহেন্সিং সাপ্লিমেন্টেশনের আচ্ছা কথা। আঙ্কেল, ভালো, এই যে এখানে একটা পয়েন্ট বেরিয়েছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, জি আমরা আমাদের মানে এখনকার তো ছেলেপেলেরা অনেক অ্যাডভান্স। জি হ্যাঁ, তারা দেখা গেল যে ইনস্টা ইউটিউব দেখে ওয়ার্কআউট না করেও বডি বিল্ডার হয়ে যায়, কিন্তু জি কম্পিটিশন করে ফেলতেছে। জি ফ্যাক্ট হইলো যে প্রফেশনাল বডি বিল্ডিং এ যাওয়ার জন্য, জি তার মাসেল মেমোরি বিল্ড আপ করার জন্য, তার হুম, নেচারালি বা অ্যাটলিস্ট কত মান্থ বা কত ইয়ার্স স্টার্টিং এ তার ওয়ার্কআউট করা উচিত, তারপর দেন আমি ট্রাই করতে পারি যে না, নাও মানে আই এম গোয়িং টু নেক্সট লেভেল। এটা মানে কোন টাইমে এটা আমরা ডিসিশন নিতে পারি? একটা, এটা হুম। সবারই একটা কোশ্চেন থাকে। আচ্ছা, আমাদের আমাদের সময়ের কথা যদি বলি, আমরা অনেক ধৈর্য নিয়ে কাজ করছি মোটামুটি। আহ, আমি যদি আমারটা চিন্তা করি, আপনি তো আরো বেশি হয়তো বা করছেন। আমি 2004 সাল থেকে না 2013 সাল পর্যন্ত ন্যাচারালি লিফটিং করছি, 13 সালের জুন মাস পর্যন্ত। ওকে, আমি 2002 থেকে 2017 পর্যন্ত ন্যাচারালি করছি। তাইলে তাইলে 2002 থেকে 17 কত বছর? ও, 15 বছরের মতো। 15 বছরের মতন। আর আমি ধরেন আরো, আমি তাহলে কত বছর ন্যাচারালি করছি? 4 থেকে 13, 10 বছর। 10 বছর। তাইলে তার মানে মাসল মেমোরি বেড়ে গেল। 10 বছর যদি কোনো লোক ন্যাচারালি ট্রেনিং করে ভালো মতন, তাহলে তার কি মাসেল ম্যাচুরিটি মেমোরি অনেক বেটার হবে না? এখন ফ্যাক্ট হ্যাঁ হইলো, যেমন এখনকার ছেলে পেলে গুলো তো এরা খুব দ্রুত বডি চায়, হ্যাঁ এবং অলরেডি আমরা দেখতেছি স্টেজে, আমরা তো দেখলে এতটুকু বুঝি যে ছেলেটা কত বছর যাবত ওয়ার্কআউট করে আসছে। হুম এবং আমাদের পরিচিত অনেক আছে। তো সেক্ষেত্রে আমরা মানে যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে, বাট হুম আমরা সামনে অ্যাটলিস্ট এখন থেকে আমরা যদি বিষয়টার দিকে একটু নজর দিই, হুম কারণ অ্যাটলিস্ট আমাদের দিন শেষে তো সুস্থ থাকতে হবে। তো রাইট। সেক্ষেত্রে আমরা কত ইয়ার্স পর থেকে একদম লিগেল কথা যেটা আমরা ইনহ্যান্সে যেতে পারি? মিনিমাম মিনিমাম আমার কাছে মনে হয় 5 বছর সময় নেওয়া উচিত। এবং এই যে 5 বছর বললাম আমি, এই 5 বছরে কয়েকটা যদি, মানে আঙ্কেল আমি দেখেন, আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমাকে, এখানে এখানে তো অবশ্যই যারা কম্পিটিশন করবে, রাইট? জেনারেল মানুষের কথা বলতেছি না, কম্পিটিশন, ঠিক না? যারা কম্পিটিশন করে। হ্যাঁ, যদি কেউ কম্পিটিশন করে, তাহলে আমি বলবো যে মিনিমাম 5 বছর। বাট এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, যেমন নাম্বার ওয়ান, ওই 5 বছরে ওই লোক তার নিউট্রিশনে যত প্রকার নাটস এন্ড বোলস আছে নিউট্রিশনে সে সবকিছু ট্রাই করছে। নাম্বার টু, সে তার ঘুম, স্লিপ প্রপার করছে যতটুকু দেওয়া যায়। নাম্বার থ্রি, সে তার ট্রেনিং, যেটা নাম্বার ওয়ানে আসার কথা ছিল ট্রেনিংটা, আমি ভুলে এটা নাম্বার থ্রিতে নিয়ে আসছি। আমার কাছে ট্রেনিং নাম্বার ওয়ান, তারপর নিউট্রিশন, তারপর স্লিপ। এখন অনেকে বলতে পারে প্রপার যে ভাই ট্রেনিং, নট বুল আপনি, প্রপার ট্রেনিং, নট বুলশিট ট্রেনিং, রাইট? নট বুলশিট ট্রেনিং, ইয়েস প্রপার ট্রেনিং। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম স্টিমুলেন্স দিছেন আপনি আপনার মাসেলকে, ম্যাক্সিমাম। মানে আপনি কোনো জায়গায় ছাড় দেন নাই, লাইক ইসেন্ট্রিক, কনসেন্ট্রিক, আইসোমেট্রিক, স্ট্যাটিক হোল্ড, হ্যাঁ, সুপার স্লো, জায়েন্ট সেট, সুপার সেট, আপনি সবকিছু ট্রাই করে ফেলছেন, আপনার মাসেলের ইচ এন্ড এভরি ফাইবার আপনি ছিঁড়া ফেরা ফেলাইছেন। তারপরে গিয়ে আপনি দেখতেছেন আপনার বডি আর কোনো কিছু রেসপন্স করতেছে না। নিউট্রিশনে আপনি ম্যাক্সিমাম প্রোটিন হিট করার চেষ্টা করছেন ন্যাচারালি, ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট, ম্যাক্সিমাম ফ্যাট, হ্যাঁ। দেন আপনি সাপ্লিমেন্টেশনে প্রপার যা যা সাপ্লিমেন্টেশন আছে সবকিছু আপনি ট্রাই করছেন, করার পর আপনি দেখছেন যে না ঠিক আছে, এখানে গিয়ে আপনি আটকে গেছেন, আপনি আর আগে বাড়তে পারতেছেন না। হ্যাঁ, ওই 5 বছরের কথা বললাম, যে 5 বছরে যদি এগুলা করে থাকেন, দেন 5 বছর পর আমি আশা করতে পারি যে আপনার মোটামুটি একটা সেমি লেভেলের ম্যাচিওর মাসেল হয়ে গেছে, যদি আপনার জেনেটিক পটেনশিয়াল ভালো থাকে। এখানে আমার জেনেটিক পটেনশিয়াল একটা ফ্যাক্ট আছে। বুঝতে পারছি। তো তার মানে আমি হ্যাঁ, জাস্ট একটু চিন্তা করে দেখলাম, টিভিএসে গিয়ে সবকিছু মিলে হুম, 2019-এর পর থেকে আমাদের দেশের পুরানা বডি বিল্ডার ছাড়া, সিনিয়র বডি বিল্ডার ছাড়া, বাট যারা রানিং এর মধ্যেও সিনিয়র আছে এরা ছাড়া আমি তো পাচ্ছি না যে ম্যাক্সিমাম যা আপনি যা যা বললেন 5 ইয়ার্স এর প্রোটোকল, আমি তো পাচ্ছি না, 5% ফলো করছি, আমার চোখে পড়ে না। কারণ এবং অ্যাটলিস্ট এতদিন ওয়ার্কআউট করার পর একটু ধারণা তো আসছে বডি দেখার পর।
যে কে কে কোন ধরনের ওয়ার্কআউট বা কোন ধরনের লাইফস্টাইল আগে ফলো করে বা মেনটেন করে এই পর্যায়ে আসে। এটা তো তাহলে খুবই বাজে দিক যাবে ইন ফিউচার। 100%। এবং আরেকটা জিনিস বলবো, আপনি আর আমি গ্যারান্টি দিলাম আঙ্কেল, যদি এমনি চলতে থাকে আপনি নেক্সট 2 বছরের মধ্যে বাংলাদেশে কোয়ালিটিফুল মাসেল আর দেখবেন না। কারণটা কি তাই তো জানেন? দেখতেছি। কারণটা হচ্ছে আঙ্কেল, দেখেন আমরা যখন ন্যাচারালি ট্রেনিং করছি, আমাদের মাসেল ওই যে আমরা ইট দিয়ে সিমেন্ট দিয়ে বিল্ডিং এর মধ্যে আস্তে আস্তে আস্তর করতে থাকি না, একটা সময় যখন ইট আর সিমেন্ট ভরে তখন কিন্তু বিল্ডিং এর ওয়ালটা কিন্তু আস্তে আস্তে দেখতে সুন্দর হয়। হ্যাঁ, তো যখন নতুন নতুন এটার মধ্যে ধরে যদি নতুন আস্তর লাগায়, যদি এর মধ্যে রং চুনা মাইরা দেন ঠিক মতন, এটা ভরপুর না করে, তাহলে কিন্তু ওই বিল্ডিং এর ওয়ালটা কিন্তু দেখতে মজবুত হবে না, দেখতে ভালো লাগবে না। এবং কয়েকদিন পর দেখবেন ওখান থেকে ইটা বালু সিমেন্ট গুড়া গুড়া হয়ে ভেঙে হ্যাঁ, পড়তেছে। প্রথমে প্রথমে দেখতে খুব লাগবে যে হ্যাঁ খুব লাক্সারিয়াস, হ্যাঁ, কিন্তু পরে এটা বের হয়ে আসতে থাকবে, আসল রূপটা রাইট, তার বের হবে। রাইট। তো হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এখনকার ছেলে পেলের হয়তো বা ধরেন ধরেন আপনি 5 জন ছেলে স্টেরয়েড নিল নতুন নতুন 2-3 বছর ব্যায়াম করে, হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে হ্যাঁ, থেকে দুজনের জেনেটিক রেসপন্স অনেক ভালো, ওর বডির অ্যানাবলিক রিসিপ্টর অনেক ভালো, তার বডিতে দেওয়ার পর বডিটা ফুইলা আসলো, হ্যাঁ। কিন্তু আপনি দেখবেন যে ওই ফুলা বডি আর একটা সিনিয়র লোক যে পুরানা, ওর ফুলা বডি আর ওই সিনিয়র লোকের ম্যাচিওর মাসের মধ্যে অনেক পার্থক্য। ওই ছেলের মাসেল সহজে ম্যাচিওর লুকটা আসবে না। কেন জানেন? মাসেল ম্যাচিওর লুক আসতে অনেক সময় লাগে এবং ওই পরিমাণ পাকাপোক্ত তো সে ন্যাচারালি ফাউন্ডেশন বানায় নেই। তো দেখা যাবে কি যে তার বডিটা জুসের দ্বারাই উপরে উঠছে। ধরেন আপনি জুস দিছেন, হরমোনালি ওভারফ্লো হইছে, আপনার বডিটা উঠছে। যেই আপনি জুস ছাড়বেন, জুস কিন্তু আপনি কন্টিনিউয়াসলি 1 বছরে পুশ করতে পারবেন না। কন্টিনিউ দিনের পর দিন, ডে ইন ডে আউট। আপনি যেটা পারবেন ওটা হচ্ছে আপনার নিউট্রিশনাল ট্রেনিং পুশ করতে পারবেন, বাট জুস কিন্তু আপনি সবসময় পুশ করতে পারবেন না। আর যখন আপনি জুসটা অফ করবেন দেখবেন ওর বডি খারাপ হয়ে গেছে, নাই হয়ে গেছে গা, সাইজ নাই হয়ে গেছে গা, কোয়ালিটি নাই হয়ে গেছে গা, সফট হয়ে গেছে। কিন্তু সেটা দেখা যারা যাচ্ছে। সিনিয়র, যারা অনেক বছর ন্যাচারালি ট্রেনিং করছে, ফাউন্ডেশন হেভি বানাইছে, তারা দেখবেন সাইকেল অফ করলে ধরতে পারা যায় না সে অফ করছে না অন করছে, এবং মানুষ বলতে থাকে যে এই লোকটা মানে সারা বছরই সাইকেল অন রাখে। এই যে কারণ রাইট নাও আমাকে নিয়ে একটু অনেকে জিজ্ঞেস করে, আমার প্রশ্ন আমার জিমে সব যে আমি কি প্রপার মানে আমি কি ফুল অন সাইকেলের উপর আছি নাকি। আমি আমি অন বলতেছি ক্যামেরা আমি তো বলতেছি ইউ আর সাইকেল না। কমপ্লিটলি অফ, জাস্ট অন টিআরটি, নাথিং এলস। এটা বল, এটা মনে করেন সিক্রেট কিছু নাই। হ্যাঁ, সিক্রেট কোনটা? ওটা হলো কি যে আমরা আমাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন যেভাবে ঘুরাইতেছি, যেটা আপনার আপনার বডির জন্য যেটা কাজে লাগতেছে, যেটা আমরা সেট করতে পারছি, এটা হচ্ছে আপনার সিক্রেট। তো কারণ সবাই আমার ফোন দিয়ে মেসেজ দেয় বা দেখা হলে একই জিনিস, যে তাসজিৎ ভাই তোমাকে কি ইউজ করাচ্ছে। বলবেন যে আমি এমন, জাস্ট বলি খুব হার্ড ওয়ার্ক করতেছি। বলবেন যে এমন আসলে তো জিনিস ভালো ইউজ হার্ড ওয়ার্ক করি হচ্ছে। যেগুলো হাতে নিয়ে গিলতেও অনেকগুলো পানি লাগে। অনেকগুলো বাজি হুইচ ইজ লাগে ট্রু, এক্স্যাক্টলি। হুইচ ইজ হ্যাঁ, ট্রু। এবং হজম করার জন্য পানি ইউজ করতে হয়। ইউজ করতে হয়। রাইট, 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 রাইট। তো এই যে আমাদের আমাদের এখন ইয়াং ছেলেপেলে গুলা যারা আছে তারা মনে করেন খুব, এবং ওই যে খুব তাড়াতাড়ি ধরেন আপনারা দেখলো, আপনার বডি দেখে একটা ছেলে চিন্তা করলো যে আমার 2 বছরের মধ্যে এর মতন হইতে হইব। অথচ আমি তো 24 ইয়ার্স যাবত ওয়ার্ক ওয়ার্কআউট করেন। ওই কিন্তু ওই দিন অন্তর। আমাদের জিমে এসে একটা ছেলে আমার জিজ্ঞেস করতেছে, একটা ইয়াং ছেলে আসছিল আমাদের জিমে, তাই এসে আমার বলতেছে যে আচ্ছা ভাইয়া, অ্যাকচুয়ালি ভাইয়া বলেনি, বলছে আঙ্কেল। ওকে, এখন আনসার শুনতে ভালোই লাগে। না আঙ্কেল, আপনার এই পোস্টারটার মতন বডি বানাইতে কেমন সময় লাগতে পারে? 2-3 বছরের মধ্যে পারবো না? হুম, তা আমি বললাম যে দেখো আঙ্কেল, আমার যে এই পুরা ওভারঅল যে তুমি দেখতেছো, এটা মোটামুটি আমার 20 বছরের একটা ফসল। সেটা ডিমোটিভেট হয়ে গেল, এরকম বডি বানাইতে 20 বছর সময় লাগবে। আমি বললাম যে আমি তো 20 বছর সময় লাগেই আমার এরকম মাসেল ম্যাচিওর হয়ে আসছে, যেটা দেখে তুমি ইমপ্রেস হইছো, ঠিক না? তো এইটা বানাইতে 20 বছর আমার সময় লাগছে না, 20 বছর সময় লাগছে, 20 বছর আমি এইটুকু ম্যাচুরিটি নিয়ে আসছি বডিতে। হয়তো বা যদি আমার আগের টেকনোলজি আরো ভালো থাকতো, আমার যদি এরকম নলেজ কম বেশি থাকতো, আমি যদি গাইডলাইন পাইতাম, তাহলে হয়তো বা আমি আরো একটু আগে যেতে পারতাম। বাট এরকম ম্যাচিওর মাসেল আনতে হলে তোমার 15-20 বছর সময় দেওয়াই লাগবে, নাহলে কেউ এরকম ম্যাচিওর সবাই হইতে পারে না, ঠিক না? আমরা যে কাটলারের বডি গিয়া উঠছে কবে, যখন তার ট্রেনিং ম্যাচুরিটি বাড়ছে, তখন গিয়ে কিন্তু রনি কোলম্যানের সঙ্গে সে পাঙ্গা নিয়ে নিছে পুরোপুরি। এবং আবার ফিল হিট। প্রথম অবস্থায় বুঝে যেত, হ্যাঁ, গ্যাপ গুলো বুঝে যেত যে একটা মাসেল মেচুরিটি অনেক কিছু বুঝে যায়। আর ফিল হিট কে যেরকম দেখ একটা জিনিস যে যার মাসেলে, ওরে তো বলাই নামই দিয়েছে গিফট। হ্যাঁ, সে হার্ড আসল। ওয়ার্কিংও করছে, সে কিন্তু হার্ড ওয়ার্কিংও করছে অনেক, সে হার্ড ওয়ার্কারও। তার যেমন মাসেল ম্যাচিওর, ওরকম রাউন্ড মাসেল, ফাইবার, গ্রেইনি মাসেল। তো এইটা কিন্তু শুধুমাত্র জেনেটিক ভালো দেখে তার, সে তার ভালো জেনেটিকটারে হার্ড ওয়ার্ক করে কাজে লাগাইছে, দ্যাটস ওয়াই সে আজকে ওই দিক গেছে। তো ফিল হিট কি 4-5 বছর এরকম বডি বানায় ফেলাইছে?
নেভার। সময় লাগছে না তারও। তো অবশ্যই সময় লাগছে। এই কথাটা তো কেউ শুনতে চায় না। ফিল হিটের যে ওই যেহেতু কথা হচ্ছে, আমারও তার প্রতি খুব উইকনেস আছে, যে আমারও। তার যে ব্যাকের যে 3D লুকটা, হ্যাঁ, এইটা মানে এটা তো এই লুকটা তো তার জেনেটিক্যালি নাকি? 100%। 100% তার এই 3D লুকটা তার জেনেটিকলি, এবং সবচেয়ে বড় কথা হলো কি যে তার জেনেটিক যেরকম ছিল, পাশাপাশি তার জেনেটিকটাকে কাজে লাগানো হয়েছে প্রপার ভাবে, প্রপার ট্রেনিং, প্রপার নিউট্রিশন। ধরেন আমার কাছে কথার কথা ধরেন কথা কথা ধরেন আমার কাছে এই ফোনটা আছে, এই ফোনের মধ্যে 3টা ক্যামেরা আছে, অনেক ভালো। এখন এই ফোন আরো অনেক মানুষের কাছে আছে, আমি এই ফোনের ক্যামেরা প্রপার ইউজ করতে পারি। আমি জানি এই 3 ক্যামেরার টেলিফোটো লেন্স, তারপরে আপনার 35 mm লেন্স, ওয়াইড লেন্স, এটাতে কেমনে এখান থেকে ছবি বাই করে নিয়ে আসতে হবে আমি জানি। আর একটা লোক আমার মতো সেম ফোন চালায়, বাট সে কয় যে আমি আসলে বুঝি না 3 ক্যামেরা দিয়ে কি হয়। হ্যাঁ, এই তো রেজাল্ট বের হয়ে গেল। ঠিক না? ওটা ইউজ করাটা জানতে হবে, বের ইউজ করে নিতে করা, হবে। হ্যাঁ, যে আমার আমার যে জেনেটিক পটেনশিয়ালটা আছে, এই পটেনশিয়ালটারে বাইর করে আনার তো একটা সিস্টেম জানতে হবে। এখন ওই 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 ফিল হিতের তো লাইফে ফার্স্ট কোচ ছিল ওই হ্যানি র্যামবোর্ড, লাস্ট কোচ হ্যানি র্যামবোর্ড ছিল। লাস্ট কথা, হ্যাঁ জানবো। হ্যাঁ, তো বসে কি করছে, বসে ফিল হিতের থেকে একদম পুরো টপ টপ নচ পটেনশিয়াল বাইকার নিয়ে আসছে। প্রথম প্রথম যখন আমি এটা দেখতাম, আমি মনে করতাম দূর হ্যানি র্যামবোর্ড এই লোক কি হুদাই লাভ হয়, এই ফিলিত্রে কি করছে, ফিলিত তো এমনি গিফটেড। পরে যখন আস্তে আস্তে বডি বিল্ডিংটা বুঝলাম, আর ডিপ ড্রাইভ বুঝলাম, তখন আমি বুঝছি যে হ্যানি র্যামবোর্ড আসলে জিনিয়াস। যদি না হইতো তাহলে ক্রিস বামস্টেডের বডি এমনি অনেক ভালো না, সে তো অনেক তো এমনি ভালো। কিন্তু হ্যাঁ, যখন সে হ্যানি র্যামবোর্ডের কাছে গেল 2022 সালে, হ্যানি র্যামবোর্ড ওই ভালোর থেকে বেস্ট বাইকার নিয়ে এসে, আপনি বুঝতে পারেন লোকটা কি বাইকার জিনিস। নিয়েছে, হ্যাঁ, আসলে কি জিনিস, আসলে হ্যাঁ, কি লোকটা আসলে এরকম জিনিস না হইলে এটা বাইকার নিয়ে আসতে পারতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সে বলছে একটা কথা যে আমি ডেডিকেটেড অ্যাথলেটদের সাথেই কাজ করি না, এমনি নর্মাল লোকের সাথে কাজ করি না। তা আমি আগে মনে করতাম যে শালায় শুধুমাত্র জেনেটিক যাগো ভালো ওদের সাথে মনে হয় কাজ করে, নাহলে মনে হয় কাজ করে না। কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম যে না, লোকটা রাইট। কারণ আপনার যে শ্রমটা আপনি দেন, এই পরিশ্রমটা, যেমন ক্রিস বামস্টেডের এত বেস্ট বডি থেকে সুপার বেস্ট বের করে আনার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে তার, মানে ব্রেন খাটাইতে হইছে। তো আপনি ব্রেনটা কার উপরে খাটাইবেন, যে আপনার কথা শুনবে না, যে আপনার লাইটলি নিবে, তার উপরে খাটাবেন? কখনোই না। না, 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 কারণ আমি তো ওইভাবে, আমি যেহেতু আমি শ্রম দিব, সেটা তার অ্যাবজর্ব করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, এবং সেটা তাকে আবার আমাকে গিভ করতে হবে। তো সেক্ষেত্রে তো আমি তো এজ এ ট্রেনার হিসেবে সেটাই চাই, এবং এবং সবাই রেজাল্ট দেখতে পছন্দ করে এবং রেজাল্টে ইন্সপাইরেশন পায়। এজ ইট ইজ একজন কোচও পাবে, একজন স্টুডেন্টও পাবে, বিষয়টি স্বাভাবিক। এবং আঙ্কেল একটা জিনিস দেখবেন, অনেকে দেখা যায় যে ধরেন মানে হুটহাট করে কোচ চেঞ্জ করে ফেলায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কারোর সঙ্গে ছিলেন, আপনি মানে তারে কোনো কিছু না জানায়, মানে জানানি নেই, আপনি কোনো দিনও জানান নাই কিছু, আপনি আর তার সঙ্গে কোনো যোগাযোগই করলেন না আপনার এই কোচের সাথে। এটা এটা কি আপনি কখনো সাপোর্ট করেন? একদমই সাপোর্ট করি না, একদমই না। আমাদের এখানে এরকম কিছু মানুষ আছে যারা ধরেন, আমি কারো নাম বলতে চাইতেছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিব এখানে, যে কোনো নো হেট, জাস্ট পজিটিভ মাইন্ডসেট থেকে জিনিসটা বলতেছি, আরো 10 জন মানুষ যাতে বুঝতে পারে। বুঝতে পারি বিষয়টা। কথার কথা ধরেন একজন আমার কাছে ছিল, ওকে। তারা যখন আমি বলতাম যে আপনার কম্পিটিশন করতে হইলে আপনার মানে 365 ডেজ আপনার ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে যদি আপনি টপ লেভেলের অ্যাথলিট হতে চান। কিন্তু সে কখনো আমার এই কথাটা শুনে নাই, সে কখনো আমার এই কথাটা শুনে নাই। এবং যতবারই সে আমার কাছে আসতো, সে অনেক হায়ার বডি ফ্যাট নিয়ে আমার কাছে আসতো, লিটলি এটা মোটা মানুষের মতন অবস্থা নিয়ে আসতো। এবং সে মনে করতো যে 12-15 উইকের ভিতরে মেবি আমি তারে ওই টপ নচ কন্ডিশনে এনে দিব, বাট সবসময় কিন্তু এটা হয় না। আপনি কিন্তু বয়সের সাথে সাথে আপনার বডি সবকিছু চেঞ্জ হয়ে থাকে, আর আপনি যখন বেশি বডি ফ্যাট নিয়ে আসবেন তখন কিন্তু আপনি ওইটার আশা করতে পারেন না। এখন আপনি আমার ওই কথাটা কখনো শুনিনি নেই, যেটা যে কথাটা আমি আপনার বলছিলাম যে বডি বিল্ডিং করতে হলে আপনার 12 মাস ফোকাস করতে হবে। কিন্তু আপনি যখন আমার কাছ থেকে আরেকজনের কাছে গেছেন, তখন কিন্তু আপনি সেই জিনিসটাই করতেছেন যে অ্যাডভাইসটা আমি আপনার দিছিলাম আগে, যে হ্যাঁ, 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 365 ডেজই আপনার এই ফোকাসটা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তখন আলটিমেটলি ক্রেডিটটা নিল পরের জন। But আলটিমেটলি কি আমি এটা নিল প্রয়োজন। হ্যাঁ, হ্যাঁ, বাট আমি মানে জ্ঞানটা অর্জন করছি আমার ফার্স্ট কোচ থেকে। এবং আরেকটা বিষয় হইতেছে যে আবার এরকম মানুষ আছে যারা অনেক ডেডিকেটেড, কিন্তু রাইট গাইডলাইন পায় নাই। সে কমিটেড ছিল যে আমি 365 ডেজই কষ্ট করতে রাজি আছি, বাট আমি রাইট গাইডলাইনটা পাইতেছি না। হ্যাঁ, হ্যাঁ, ওই লোকটা কিন্তু ভিকটিম। true, ওই লোকটা true, কিন্তু ভিকটিম। তার তার যে এত হার্ড ওয়ার্ক, কারণ সে তো কমিটেড, সে কমিটেড মানে সে যে কমিটেড, তার কমিটেডের ভ্যালুটা সে পাইতেছে না।
সে ওই গাইডলাইনটা পাইতেছে না, তার মানে সে ভিকটিম। আমাদের এখানে সবকিছু হয়ে গেছে জগা খিচুড়ি, বুঝছেন? ধরেন অনেকের মাইন্ডসেট এরকম থাকে যে আমার কাছে মনে হয় কি যাদের মাইন্ডসেট এরকম যে আমি জুস নিমু, উড়া দুরা জুস নিমু, খালি নিতেই থাকুম, আমার কাছে মনে হয় ওরা ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এডিক্টেড একটু ওরা ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। এবং ওরে যারা 100%। বলবো যে তুমি এই জিনিসগুলো তোমার দেয় নেই, তুমি এই জিনিসগুলো নিলেই তুমি এরকম হয়ে যাবা, ওটা মনে করে যারা লাভ জাপ পারে ওরা ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। কারণ তুমি একটা বোকা। কারণ বোকা এই কারণে ইন এ সেন্স যে তোমার বডি অনেক কম জিনিসে অনেক ভালো রেসপন্স করতো, কিন্তু তুমি কখনো 100% দাও নাই। তুমি এখন দুইটা জিনিস করতেছে এই লোকটা। একটা হচ্ছে সে এখন 100% দিতেছে, প্লাস সে এক্সট্রা গিয়ারও নিতেছে হুদাই। সে যে 100% যদি আগেই দিত তাহলে কিন্তু সে রেজাল্টটা পাই। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য অপবিদ্যা ভয়ঙ্করী। এবং আমি বলতে চাই একটা জিনিস যে মানে মানুষের বয়স, মানুষের শরীর এমন একটা জিনিস, শরীর কিন্তু গাড়ির মতন। এটারে আপনি যত যত্ন করে এই চালান না চালান, ওই 19 থেকে 20, যত দামি গাড়ি চালান 19 থেকে 20 করবেন, আপনার মেশিনের সমস্যা দেখাতে। এবং মেশিনে যদি মেজর সমস্যা দেখা দেয়, অনেক সময় আর পুল ব্যাক করে মানে ফিরে আসা যায় না। হ্যাঁ, তো যে যেটাই করুক, বডি বিল্ডিং করতেছে ভালো কথা, বাট ক্রেজি হওয়ার থেকে বেটার হচ্ছে যাদের ফ্যামিলি আছে তাদের চিন্তা করা উচিত যে আমি আসলে কি করতেছি। এবং আমি একটা জিনিস সবাইরে বলি যে দেয়ার ইজ এ লাইফ আফটার বডি বিল্ডিং। এটা আমার কোচ আমারে শিখাইছে। এই কথাটা জর্জ ফারাও বলে, এই কথাটা হ্যানি র্যামবোর্ডও বলে, এই কথাটা আমার কোচ ডেভ কলম্বো বলে, এই কথাটা ক্রিস অ্যাসিটো বলে, এই কথাটা ধরেন ভালো যারা কোচ আছে আরো প্যাট্রিক টোর আছে, হ্যাঁ, সবাই একটা জিনিস বলে যে দেয়ার ইজ এ লাইফ আফটার বডি বিল্ডিং। কারণ যাদের ফ্যামিলি আছে তাদের মাথায় এটা রাখা উচিত যে আমার বডি বিল্ডিং খালি কইরা আমি মানে ধইসা পড়লেই হবে না, বেশি জিনিস নিলাম আর অনেক তাড়াতাড়ি বডি আমার হয়ে যাবে, এসব ব্যাপারটা এরকম না। আপনাকে দেখতে হবে, যদি আপনি স্মার্ট হয়ে থাকেন আপনি দেখতে হবে যে আপনি কত কমে বেশি রেজাল্ট পাইতে পারেন, ওইটাই আপনার সাকসেস, ওইটাই আপনার লংজিভিটি অনেক দূর নিয়ে যাবে। বাট এখন বিষয়টা উল্টো হয়ে গেছে যে এত কিছু ইউজ করতেছে মানে এবার বডি দাঁড়াইয়া যাবে, সেই বডি স্টেজে সেই ওই লোক যে নিয়ে আসবে ওই যে যা বললাম ইউজ করতেছে না। ওই যে আমি বললাম যে ওই লোকটা কিন্তু আমি আগেই বলছিলাম যে আপনার 365 ডেজ আপনার কমিটেড থাকতে হবে, এটাই হচ্ছে বডি বিল্ডিং। এখন কি হয়েছে, এখন সে অন্য একজনের কাছে গেছে কিসের লোভে, মালের লোভে, যে ওরে তার ওই লোকটা তারে মাল দিবে বেশি করে। এখন সে যখন ওই লোকের কাছে গেছে যে কিন্তু সে তার কমিটমেন্টটা কিন্তু সে ঠিকই রাখতেছে, পাশাপাশি ট্রু মালও ট্রু ট্রু। নিতেছে পাগলের মতো। আসলে ভিকটিম ভিকটিম কি করবে? একজন ভিকটিমকে যদি এইভাবে যদি বলে যে এইবার আপনার সেই লেভেলের জিনিস দিব, সেই লেভেলের মাল ইউজ করাবো, এবং স্টেজে দাঁড়ালে ফায়দা যাবে সব, তখন ভিকটিম তো ওইটার প্রতি ক্রেজিনেস এমনি চলে আসবে। কারণ এটা অলরেডি সে বডিতে ইউজ করতেছে। তো সেক্ষেত্রে তখন তো তার ব্রেন এমনি কাজ করে না অ্যাথলেট থেকে, এটা আমরা সবাই জানি। তো এটার সেক্ষেত্রে জন্য সে আঙ্কেল অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটা রিস্ক। এবং সে তার জন্য না, সে তার আশপাশের সব মানুষের জন্য ক্ষতিকর, যে এই চিন্তা মাথা মধ্যে নিয়ে করতেছে। তো আঙ্কেল আমাদের এনাফ অ্যানাবলিক টক হয়ে গেল, এখন আমরা হ্যাঁ, আমাদের নেক্সট নেক্সট টপিকে যাই। জেনারেল টপিক আছে। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, একটা কোশ্চেন সবসময় আসে, আমি ইনবিটুইন জিমেও দেখি যে হ্যাঁ এখন ইদানিং ছেলেপেলেরা আলহামদুলিল্লাহ মানে ডায়েটের প্রতি অনেকটা সচেতন হয়েছে। সচেতন বলতে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করে, বাট ফ্যাক্ট হলো কি আমি যেটা দেখি যে হুম, প্রপার ক্যালোরি কাউন্ট না করে দেখা গেল যে প্রোটিন আমার যতটুকু দরকার তার থেকে বেশি নিচ্ছে। 140 to 150 গ্রাম দরকার, সেটা গেলো 180 to 200 গ্রাম নিচ্ছে। যে আমি যত বাড়ায় চিকেন নিতে পারবো, যত বাড়ায় এগ নিতে পারবো, আমি প্রোটিন তো খাচ্ছি। তো সেক্ষেত্রে তো আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, তোমার কনসেপ্টে তোমার কোনো প্রবলেম নেই, বাট ফ্যাক্ট হইলো যে আমি যেটা বুঝছি, আমি যেটা এই সময় এসেও বুঝছি যে ডাইজেশন ডাইজেশন অনেক ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমার যদি প্রপার ডাইজেস্ট না হয়, আমি যতই ফুড নেই বডিতে, আলটিমেটলি এটা আমার কোনো কাজে আসবে না, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, এবং আমার হেলথের জন্য এটা খারাপ। তো হুম, সেক্ষেত্রে আপনার কাছে কোশ্চেন এইটা, ইনফ্যাক্ট অনেকেই আমাকে বলছে যে আপনাকে আস্ক করার জন্য যে নর্মালি প্রপার ডাইজেশন পাওয়ার, ডাইজেশনটা আমাদের ঠিক রাখার জন্য, আমাদের ফুডটা যাতে বডিতে কাজে লাগাইতে পারি, হুম। সেজন্য আমরা কি করতে পারি? ডাইজেশন কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, রাইট? আচ্ছা, ডাইজেশন ইমপ্রুভ করার সবচেয়ে বড় যেটা আমি আমার সব অ্যাথলেটদের, এবং এখানে অ্যাথলেট না, আমি জেনারেল মানে অ্যাথলেট প্লাস জেনারেল মানুষ, ডাইজেশন এমন একটা জিনিস যেটা কিন্তু আঙ্কেল অ্যাথলেট বলেন, জেনারেল মানুষ বলেন, সবার জন্য ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, কারণ যার ডাইজেশন খারাপ তার বডি ভালো হবে না কোনোদিনও, কারণ ফুড ডাইজেস্ট হইতেছে না, ফুড কাজে লাগবে কেমনে? আচ্ছা তো এই একটু ইন্টারফেয়ার করি, এই ইনফরমেশনটা তো মানুষদের জন্য, লাইক মেল ফিমেল সবার জন্য, রাইট? পুরো মানব জাতির জন্য। ওকে, হ্যাঁ,
তো এখন বিষয় হইতেছে যে আহ, আমি সবাই যে জিনিসটা বলি যে ধরেন আপনি একটা মিল খেলেন, আমি ইউজুয়ালি দেখি যে নর্মাল মানুষরা দেখি, বডি বিল্ডার বলি দেখি, এবং আমাদের বাপ মারাও দেখি এই জিনিসটা করে। খাবার শেষ হওয়ার পরে এই পানি খাস না কে, খাওয়া শেষ করার সাথে সাথে এবং গট গট করে, কিন্তু দেখবেন মিল মাত্র লাস্টের নলাটা মুখে দিছে এই পর্যন্ত মিলটাও নামে নেই, গট করে গট করে পানি খাইতেছে। তা আমরা যখন খাবার খাই তখন আমাদের পেটে পেটে একটা অ্যাসিড ছাড়ে ফুডটাকে ডাইজেস্ট করার জন্য। তো আমি যখন পানি খেয়ে ফেলতেছি তখন পানি যায় ওই অ্যাসিডের যে অ্যাকশনটা, আমি একদম সহজ ভাষায় বলতেছি যাতে মানুষ বুঝে, একদম ইজি। একদম একদম সহজ ভাষায় বলতে সবাই যাতে ইজি বুঝে। হ্যাঁ, ওই যে অ্যাসিডটা পেটের মধ্যে থেকে ছাড়ে তখন পানি যায় ওই অ্যাসিডের যে অ্যাকশনটা আছে ওটারে ডিসমিস করে দেয়। তো কি হইলো, ডাইজেশন অলরেডি কিন্তু খারাপ হয়ে গেল, কারণ এই অ্যাসিডটা ছাড়লো না। তখন এই যে খাবারগুলো ঢুকলো, স্পেশালি প্রোটিন, প্রোটিন ডাইজেস্ট হওয়ার জন্য, মানে প্রোটিন কিন্তু বডির ভিতরে যায়, যাওয়ার পর ওখান থেকে কিন্তু একটা অ্যাসিড ছাড়ে, খাবার থেকে একটা অ্যাসিড ছাড়ে। তো ওই অ্যাসিডটা যখন যায় ছাড়ে এবং আপনার পেটের ভিতরে অ্যাসিডটা যখন যায় ওই অ্যাসিডটা নিউট্রালাইজ করে, দুইটা মিলে কিন্তু আপনার ফুডের ডাইজেশন এনভায়রনমেন্ট তৈরি হয় পেটের মধ্যে। বাট যখন আপনি খাবারটা গেল কিন্তু পেটের থেকে ওই অ্যাসিডটা দিতেছে না, কারণ আপনি পানি দিয়ে অলরেডি এটা মানে ডিসমিস করে দিছেন, তখন গিয়ে পেটে অ্যাসিড রিফ্লাক্স হওয়া শুরু করে, ইনডাইজেশন, গাট ইস্যু, গ্যাস, ঠিক আছে। এবং খাবারগুলো ওই পানির মধ্যে ভাসে, ঠিক মতন ডাইজেস্ট হতে পারে না। তাই হ্যাঁ, তো ব্যাপারটা হইতেছে এরকম যে ডাইজেশন ঠিক করতে হলে নাম্বার 1 হচ্ছে একটা মিলের 15 থেকে 20 মিনিট পর পানি খেতে হবে। নিয়ম হচ্ছে যদি কেউ প্রপার ভাবে, মানে যেটাকে আমরা মানে HCl, তো এইটা যদি প্রপার ভাবে পেট থেকে আমাদের চাই যে এটা প্রপার ভাবে কাজ করুক, তাহলে আমাদের মিল নেওয়ার 30 মিনিট আগে পানি, মিল নেওয়ার 30 মিনিট আগে পানি খেলে যেটা হয় যে আমাদের সিস্টেমটা হাইড্রেট হয় এবং বডি প্রপার ভাবে ফুডটারে প্রসেস করতে পারে। এবং মিলের 30 মিনিট পরে পানি, 15 থেকে 20 থেকে 30 মিনিট পরে পানি, যাতে ওই অ্যাসিডটা ছাড়ে এবং এই অ্যাসিডটা যাতে খাবারে ঠিক মতো ডাইজেস্ট করতে পারে, এবং করতে পারে। এটা যদি কেউ প্র্যাকটিস করতে পারে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, সাপ্লিমেন্টেশন, এগুলা অনেক পরের জিনিস, আগে আমার এই বেসিকটা ঠিক করতে হবে, এইটা নাম্বার আমার 1। যদি ওয়েটটা খারাপ থাকে তাহলে আমি যত সাপ্লিমেন্টেশন ইউজ করি আলটিমেটলি তো না না, প্রপার লাভ হবে না, লাভ হবে না। মেইন জিনিসই তো আমার ন্যাচারাল যেই রিলিজটা, গ্যাসটা, যে অ্যাসিডটা ছাড়ে এই অ্যাসিডটাই তো আমি শেষ করে দিলাম, তাইলে আর ওই সাপ্লিমেন্ট আমার কি হেল্প করবে? তার এবং মানে আমরা এইটা, আমাদের ডাইজেশন ঠিক করার জন্য আমাদের এই খাবারের এই সিস্টেমটা আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ, এবং ডাইজেশন ঠিক রাখার জন্য আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন কোন কোন ফুডে আমার পেটে গ্যাস হয়, আমার পেট ঠিক মতন ডাইজেস্ট করতে পারে না, ব্লোটিং ফিল করি। ব্লোটিং মানে হচ্ছে কি, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ব্লোটিং এর মিনিংটা প্রপার বুঝে না। অনেকে মনে করে ব্লোটিং মানে কি শরীর ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, এই ব্লোটিং লাগতেছে, এটা কিন্তু এটা হলো ওয়ান কাইন্ড অফ ব্লোটিং। আরেকটা হচ্ছে আপনার পেটের ভিতরে ব্লোটিং, দ্যাট মিনস আপনি খাইছেন, পেট ফুলে ফাইবার হইছে। পেটটা ফুলে ফেপে গেছে, right? হ্যাঁ, আমার যেমন তো এটা হয়, আমি যখন ফুলকপি খেলে আমার এই প্রবলেমটা হয়, আমি ফুলকপি খেতে পারি তাইলে আপনার ফুলকপি আঙ্কেল টাচই করা যাবে না। exactly, আমি হ্যাঁ, করি না সব, আমি এখন, না পারতে। হ্যাঁ, এখন আমি এখানে আবার একটা জিনিস ঢুকামু। দেখবেন অনেকে বলে যে ভেজিটেবল তো অনেক হেলদি জিনিস, খাও না কেন? আপনার জন্য যেটা হেলদি আমার জন্য এটা হেলদি নাও হইতে পারে যদি আমার স্টমাক এটা না নিতে পারে। যেমন ব্রকলি আমি খাইতে পারি না, গ্যাস হয়, কিন্তু ব্রকলি কি হেলদি না আঙ্কেল? হ্যাঁ 100% হেলদি। কার জন্য? যে এটা ডাইজেস্ট করতে পারে, হ্যাঁ, তার জন্য। আর যে ডাইজেস্ট করতে পারে না তার জন্য এটা ওয়ান কাইন্ড অফ পয়জনই বলা বিষ, যায়। হ্যাঁ বিষ। আপনার জন্য যেমন ফুলকপি, আমার জন্য ব্রকলি। ইভেন আমার আমার মনে হয় ফুলকপিও মানে আমার প্রবলেম করতে পারে, যদি আমি খাই না, খাইলে হয়তো ওইটাও আমার পেটে প্রবলেম করতে পারে, কারণ একই ক্যাটাগরির তো। একই একই ক্যাটাগরি। হ্যাঁ, যেমন রসুন, আমার লিভার রসুন নিতেই পারে না। আমি আজকে যদি রসুন খাই, কালকে আমার লিভার ফাংশন টেস্ট করলে দেখুন SGPT SGOT হাই হয়ে গেছে, কারণ আমার লিভার এটা ব্রেকই করতে পারে না। এবং আমি একদিন রসুন খাইলে 4 দিন পেট ফুলে থাকে গ্যাসে। এই জিনিসটা আমি আগে জানতাম না। আমি আগে প্রচুর গ্যাসের ওষুধ খাইতাম। আমার অন্য কোনো কোচ আমার এটা সলিউশন দেয়নি। আমার যে লাস্ট যে কোচ ডেভ পলম্বো, যার কাছে আমি গেছি 2017 সালে, এই মানুষটাই আমার যে জানাইছে, এই মানুষটার কাছে যে আমি জানতে পারছি যে রসুন আমার পেটে গিয়া এই সমস্যাটা করতেছে বেসিক্যালি, আমার লিভার নিতে পারে না। অথচ রসুন রসুন কত হেলদি। হ্যাঁ, সবাই অনেকে আছে যে খালি পেটে সকালবেলা খাচ্ছে রসুনের মধ্যে হালকা একটু তেল দিয়ে। আপনি চিন্তা করতে পারেন না, আমার কাছে আমার এক পরিচিত বড় ভাই আছে, উনি একজন ব্যারিস্টার, আমার ক্লায়েন্টও প্লাস বড় ভাই। তো উনি আমারে বলে খালি, তাসদিদ জানেন আমার পেটে প্রচন্ড গ্যাস হয়, আমি কিছু খাইতে পারি না, রাত্রে বেলা ঘুমের আগে খাবার খাইলে পেট ফুলা যায়, এটা জন্য আমি সন্ধ্যা 7টার পর কিছু খাই না। আমি বললাম 7টার পরে খেলে আপনার পেটে গ্যাস হয়, কারণ কি? আমার মনে হয় যে আপনি এমন কিছু খাইতেছেন যেটা আপনার স্টমাকে লোড দিয়ে রেখে দিতেছে।
আমি বললাম যে আপনার সকাল সারাদিনের খাবার বলেন তো। তো যখন উনি মানে ওনার ঘুম থেকে ওঠার পরের প্রোটোকলটা বললো, ঘুম থেকে ওঠার পর উনি কালিজিরা, বাদাম আর লোকে এই যে রসুন আর মধু একসাথে খায়। আমি বললাম পাইছি আপনারে, আপনি কালকে থেকে রসুনটা বন্ধ করে দেন। কি বলেন তাসজিদ, রসুন বন্ধ করে দেন? এটা তো অনেক হেলদি, এটা তো আপনার ভালো, এটা শরীরে সব দিক থেকে ভালো হয়, সব দিক থেকে, বুঝছেন? বুঝছি। হ্যাঁ, এই জন্যই বললাম যে সবাই খায়। তো আমি বললাম যে আপনি আমার কথাটা শুনেন, ৩-৪ দিনের জন্য রসুন থেকে দূরে যান। কয়, আপনি শিওর? আমি বললাম শিওর। ৩ দিন পরে সে আমার বলতেছে যে তার আর ওই ব্লোটিংটা হইতেছে না। আমি শিওর যে উনি আমার এই পডকাস্টটা শুনবে, কারণ উনি আমার সব ভিডিওই দেখে। তো আমি ওনার নামটা মেনশন করিনি। না, না, তো দরকার নেই। হ্যাঁ, তো উনি পরে বলতেছে ৩ দিন পরে যে আমার ওই গ্যাস আর হইতাছে না এখন। আমি বললাম যে আপনার গ্যাস কেন হবে না? আপনি যে রসুন আপনার পেটে সয় না, তার মধ্যে আপনি সকালবেলা উঠে খালি পেটে রসুন খেতেছেন, ওয়াই? আপনি সকালবেলা খালি একটা জিনিস মানুষ বুঝে না, সকালবেলা খালি পেটে ওঠার পর সবার আগে আপনার বডিতে দরকার হচ্ছে পানি। কারণ আমাদের বডিরে যদি আমাদের বডি ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের শরীরটা এরকম হয়ে থাকে, সুইচ ডাউন। এই সুইচ যদি আমাদের আপ করতে হয়, তাহলে মেটাবলিক্যালি আপ হইতে হবে, ঠিক না? মেটাবলিক্যালি যদি আপনার বডিতে সকালবেলা আপ করতে হয়, তাহলে আপনার লাগবে হাইড্রেশন। এবং হাইড্রেশন আপনি পাবেন কই? পানি থেকে, প্লেন ওয়াটার। এবং যাদের লো ব্লাড প্রেশার আছে তারা পানির সাথে একটু লবণ অ্যাড করতে পারেন, একদম পুরোপুরি চাঙ্গা হয়ে যাবেন সকাল সকাল। এই যে কত সুন্দর একটা টিপস, হ্যাঁ, তো খুব ইম্পর্টেন্ট। এটা দেখবেন আমি যে টিপসটা দিছি না, এটা মানুষ এক কান্দে শুনে এক কান্দে বাই করে দিব, কইবো দূর এটা কোনো টিপস হলো? আমি কইতাম পানি নিবেন, পানির হ্যাঁ, মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু আদার গুঁড়া, একটু রসুনের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে গিলে ফেলবেন, তাইলে দেখবেন মনে করেন। আর যদি কইতাম হানি আর নাট খান লগে যত, মনে করেন যে পুরো হিট। ছাত্র ছাত্র। হ্যাঁ, ছাত্তু, হ্যাঁ। কিন্তু মজার বিষয় হইতেছে কি যে এত কিছু লাগে না, আপনি একদম প্লেন ওয়াটার, একদম প্লেন ওয়াটার, 500 থেকে 700 ml পানি সকালবেলা। এই যে একজন ফেমাস কোচ আছে এজে সিমস, আমি তার সাথে কনসার্ট ডিসি করছিলাম এর আগে। এজে সিমস, উনি হি নোন ফর কন্ডিশনিং, ওর অ্যাথলেটদেরকে একদম পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো পিল করে ফেলায়। এবং সে অ্যাজ এ কোচ হিসেবে সে অনেক গাট হেলথের অনেক অনেক প্রায়োরিটি দেয় তার ক্লায়েন্টদের। আমি একবার তার সাথে মেন্টরশিপ কলে কথা বলছিলাম, যাই হোক। তো তার কাছ থেকে জানতে গেছিলাম বেসিক্যালি যে গাট হেলথ নিয়ে। তো এই যে সিমসের সাথে যখন আমি দেখেন, আমি কিন্তু মানে পয়সা দিয়া কনসালটেন্সি কইরা আমি এখন আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতেছি। শেয়ার কারণ করতেছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে উনি আমার একটা কথা বলছে যে সবার আগে আপনি মর্নিং এ ট্রাই করতে হবে আপনার 1 লিটার পানি নামায় ফেলানোর সকালে ঘুম থেকে ওঠার পর। এবং এটা আমি একবারে পারবো না, স্লোলি স্লোলি। এবং সে কিন্তু সকালে এক্সারসাইজ করে, সে খালি পেটে ব্যায়াম করে ঘুম থেকে উঠা, বুঝছেন? ঘুম থেকে উঠে পানি খায়, বলতে ঘুম থেকে ওঠার পর সে আগে হাইড্রেট করে নিজের বডিরে, পানি, লবণ। 1 লিটার পানি নামায় লবণ খায়, হাইড্রেট করে, তারপরে প্রি ওয়ার্কআউট খায়, সে ব্যায়াম করে। প্রি ওয়ার্কআউট, এটা তো হিসাবে এমটি স্টমাকে সে ওয়ার্কআউট। হ্যাঁ, এমটি স্টমাক, প্রি ওয়ার্কআউট, কার্বোহাইড্রেট ড্রিঙ্ক আর ডাবলে সিপ করতে করতে উনি ব্যায়াম করে, ঠিক আছে? তো সবার আগে ঘুম থেকে ওঠার পর সে যেটা করে লোকে পানি। এবং সে বলতেছে যে গাট হেলথ ভালো করতে চাইলে ঘুম থেকে ওঠার পর সবার আগে পানি দেওয়া লাগবে, 500 থেকে 700 ml পানি। এটা মানে ম্যান্ডেটরি। এইটা আমি আমাদের, যেটা আপনার কাছে যাওয়ার পর থেকে খাচ্ছি, এবং আমার গাছ হেলথ আলহামদুলিল্লাহ অনেক আমি ভালো হয়ে তো গেছে। বলছি যে আমি যা যা ভালো যেখান যেখান থেকে পাইছি, আমি আমার নিজস্ব কোনো ক্রেডিট বলি না যে এই জিনিস আমি গোয়ার থেকে আবিষ্কার করছি। আমি কোনো না, না না, কোনো জায়গা থেকে, শিখছেন কোনো না আপনি, কোনো জায়গা থেকে আমি ইনভেস্ট শিখছি। করছেন, শিখছেন। হ্যাঁ, হ্যাঁ, এবং তার চেয়ে বড় কথা হলো কি যে আমি না কখনো কোনো কোচে যাই প্রশ্ন করি নাই যে আমার এই একটা প্রোটোকল বলেন। আমি যা জিজ্ঞেস করি বিভিন্ন জিনিসের নাটস এন্ড বোলস, যে আসলে এই জিনিসটা হাউ, মানে এটা কেমনে হয়, কিংবা এটার আসলে কারণটা কি। ধরেন আপনি কেউরে কোন একটা কিছু দিবেন, আমি তারে বলুম না যে ভাই এটার প্রোটোকলটা দেন প্লিজ। আমি এটার মেকানিজম জানতে চাবো যে আপনার সেন্স এটার মেকানিজম কি। মানে ডিউ রেসপেক্ট, মানে আপনার সেন্স এটার মেকানিজমটা কি, আপনি এটা আসলে কিভাবে, এটা কেন আপনি ইউজ করতে চান, জাস্ট আমি এটা জানতে চাই। দ্যাটস ইট, শেষ, আমার খেলা শেষ, বাকিটা আমি বানায় ফেলাম। তো এইটাই তো। তারপর আপনি আপনার মতো করে দেখে, তারপর হ্যাঁ, তার যদি কন্ডিশন আমার কাছে অনুযায়ী মনে হয় তারপর যে আপনি প্ল্যানটা করেন। লজিক্যাল এন্ড এভরিথিং, আমি আমার ক্লায়েন্টের সাথে আমি অ্যাপ্লাই করবো। আর যদি আমার কাছে মনে হয় লজিক্যাল না, তাহলে আমি অ্যাপ্লাই করবো না। আর যদি মনে হয় যে না ভাই এটা অ্যাপ্লাই করতে গেলে আমার ব্রেন মাথা সব, এখন আমি ওই লেভেলে যাইনি, আমি এটা অ্যাপ্লাই করব না। এটা আমার ফর্মুলা। তো যেটা আমি বললাম যে পানিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি সকালবেলা উঠে কেউ এই জিনিসটা করতে পারেন, তারা ডাইজেশন তাদের অনেক বেশি ইমপ্রুভ হবে। এবং যাদের গাট ইস্যু আছে
কনস্টিপেশন আছে তারা ইনশাল্লাহ এটা থেকে রক্ষা পাবেন। এবং গাট হেলথ ভালো করার জন্য ইসুপগুলির ভুসি অনেক ইম্পর্টেন্ট, সকালে এবং রাত্রে মোস্ট ইম্পর্টেন্ট। এখন একবার ইসুপগুলির ভুসি নিয়ে একটা পোস্ট দিছিলাম, তারপরে এক ছেলে লেখছে ফালতু কথা বলতেছেন আপনি, এটা এটা ছাড়া আপনারা কোনোদিন টয়লেটই হবে না। আচ্ছা হ্যাঁ, তো আমার প্রশ্ন হইতাছে যে ইসুপগুলির ভুসি কিন্তু শুধুমাত্র টয়লেট হওয়ার জন্যই খায় তা কিন্তু না। এটা একটা ফাইবার, সলিউবল ফাইবার, যেটার কাজ হচ্ছে আমাদের বডি থেকে টক্সিসিটি পুল আউট করে বের করে দেওয়া। তো এটা টয়লেটটা এই কারণেই ভালো মতন হয়, এটা খাইলে যে ওইটার কারণে সবকিছু পুল আউট করে আপনার স্টমাকের ভিতরে সবকিছু লুব্রিকেট করে এটা একদম পুশ করে বাহির করে দেয়। পুশ করে তো বের করে দিই। এখন যখন মানুষের বয়স 20, 21, 22, 23, 24, 25, হ্যাঁ আমি হ্যাঁ। দেখছি আমার বয়স 22, 23 পর্যন্ত আমার ইসুবগুলি ভুসি টুসি লাগেনি, আমি এমনি টয়লেট হইতো আমার। বাট 24, 25 এর পর থেকে আমি দেখছি যে আমার এই জিনিসটার প্রয়োজন পড়া শুরু হয়েছে হ্যাঁ। এবং ডে বাই ডে এটার প্রয়োজন বাড়ছে। এবং এখন তো এটা ছাড়া আমার আমি টয়লেট যাইতে পারি না, কারণ আস্তে 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 আমাদের কিন্তু ভিতর থেকে আমাদের কোলনটা কিন্তু দুর্বল হওয়া শুরু করে। দুর্বল হওয়া শুরু। ইসবগুলের ভুসির কাজ কিন্তু কোলন, কিন্তু আমাদের কোলনের কিন্তু কোনো ব্যায়াম নাই আছে, হ্যাঁ। কোলনের কিন্তু কোনো ব্যায়াম নাই। হ্যাঁ। ইসবগুলের ভুসি যেটা করে এটা পেটের ভিতরে যায় কোলনরে ওয়ার্ক করায়, কাজ করায়, ব্যায়াম করায়। দ্যাটস ওয়াই কারণ আমাদের এটা পেটে গিয়ে ফুলে তো। হ্যাঁ এটা এটা ওয়ার্ক করে আপনার কোলনে Work মুভ করতে করে ভিতর থেকে। এই মুভমেন্টের কারণে সব টক্সিসিটি এবং যা যা আছে জমাট এগুলো বের হয়ে এসে পড়ে। বের তো হয়ে আসে। ব্যাপারটা হইতাছে যে যারা এই ধরনের কথা বলে, মানে কোনো কিছু না যাই না হুট করে একটা কমেন্ট আসলে করাটা আমি মনে করি উচিত না। করাটা উচিত। হ্যাঁ, আমরা আমরা এখানে যাই অ্যাডভাইস করি মানুষরে, যাই না শুনি করি। আপনি যাই বলতেছেন যাই না বলতেছেন, আমি যা বলতেছি যাই না বলতেছি, আর যেটা জানি না ওটা আমরা বলিও না। কি বলেন আঙ্কেল? দরকার নেই সেটাই, আমি অ্যাটলিস্ট উপকার করি, অপকার নয়। অপকার না করি, রাইট রাইট। তো এই হচ্ছে ডাইজেশনের টিপস। আচ্ছা, আরেকটা হইলো যে এইটা খুব ফেস করতে, এটা আমার অনেক ফেস করতে হয় যে জি দেখা গেল যে জেনারেল মেম্বার আসতেছে, তার লোয়ার চেস্টে অনেক ফ্যাট দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেই ডিরেক্টলি আস্ক করতেছে যে আসলে কি করব, আমার এটা কি দেখেন গাইনো প্রবলেম নাকি নাকি লোয়ার চেস্ট ফ্যাট। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বুঝবো যে লোয়ার চেস্ট ফ্যাট নাকি গাইনো প্রবলেম? আচ্ছা, এটা বুঝার একটা অ্যাটলিস্ট একটা সিম্পল ওয়ে কি? যাদের গাইনো থাকবে, মানে বেশিরভাগই আমাদের এখানে কমন কেস হয়ে গেছে যে লো, মানে চেস্ট ফ্যাট এবং গাইনো, মানে 90% কেসেসে চেস্ট ফ্যাটটাই মানুষ মনে করে গাইনো। এবং গাইনোর ব্যাপারটা কি, গাইনোর ব্যাপারটা হচ্ছে আপনি যে নিপেলের অংশটা আছে কালো অংশটা দেখবেন এই জায়গাটা লাম্প হয়ে থাকবে আপনার একদম, শুধুমাত্র এই অংশটা হাত দিলে বুঝতে পারবেন যে ভিতরে কিছু একটা বাউন্স করতেছে লাম্পের মতন। তাইলে বুঝতে হবে যে আপনার ভিতরে গাইনো কেমিস্ট্রি বিল্ড আপ হয়েছে। আর অনেকের দেখবেন যে এই যে চেস্টের এই একদম একটা এই অংশ থেকে এটা ফুইলা ঝুলা থাকে, ওটা কিন্তু চেস্ট ফ্যাট, নট গায়নো। এবং এবং আরেকটা জিনিস বলি, দেখবেন যত মানুষ বেশি মোটা, পুরুষ মানুষ যত বেশি মোটা হয় তত তার বডিতে অ্যাস্ট্রোজেনের প্রবণতা থাকে বেশি। এবং অ্যাস্ট্রোজেন ন্যাচারালি বেশি হওয়ার কারণে তার শরীরে অ্যাস্ট্রোজেনিক সাইড এফেক্ট গুলো দেখা যায়। দ্যাট মিনস টেম্পোরারি গায়নো। গায়নো কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আপনার অ্যাস্ট্রোজেন ইনডিউসিভ গায়নো, আর একটা হচ্ছে প্রোল্যাকটিভ ইনডিউস গায়নো, আর একটা হচ্ছে যে ধরেন আপনার একদম পুরো এখান দিয়ে গায়নো মানে বিল্ড আপই হওয়া, যেটা অনেক সময় অনেকে বডি বিল্ডারদের অ্যানাবলিক ইউজ করার কারণে বের হয়ে আসে। যাদের গায়নো বের হয়ে আসে তাদের কিন্তু গায়নো অলরেডি থাকে ভিতরে, যতদিন ন্যাচারাল ছিল ততদিন দেখা যায় না। যখন অ্যানাবলিক ইউজ করে এবং কোনো প্রোটেকশন ইউজ করে, মানে গায়নো অ্যাস্ট্রোজেন ব্লকার কিংবা গায়নো হবে না এরকম যখন কিছু, অনেকে অনেক সময় টের পায় কিন্তু অনেকে বুঝতে পারে না। তো এটা যদি প্রোটেক্ট করার আগে থেকেই ব্যবস্থা না নেয়, ওটাতে কিওর করার ব্যবস্থা না নিলে অনেকের সময় এটা আস্তে আস্তে বিল্ড আপ হয়ে যায়। হ্যাঁ, এটা আস্তে আস্তে অনেকের বিল্ড আপ হয়ে যায়। তো ওইটা হচ্ছে কি একটা জিনিস, ওইটা বডি বিল্ডিং এর সাবজেক্ট, ওই দিকে না যাই, নর্মাল মানুষেরটাই বলি। তো নর্মাল মানুষের বেশিরভাগই দেখা যায় চেস্ট ফ্যাট থাকে, এবং যাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে তাদের অ্যাস্ট্রোজেন মাত্রা বেশি থাকে। এবং অ্যাস্ট্রোজেনের মাত্রার কারণে টেম্পোরারি অনেকের গায়নোকেমিস্ট্রির মতন একটা ভাব থাকে, প্রবণতা থাকে চেস্টের এই সাইড দিয়ে। হ্যাঁ, কিন্তু সবগুলো যে গায়নো তা না। আপনি আগে ওই যে যেটা বললাম যে ওইভাবে করে চেক করে দেখবেন। এবং আমার কাছে মনে হয় যাদের কাছে এরকম মনে হয় যে তার গায়নো আছে, তার একটা ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। আমি মনে করি। হ্যাঁ, আমি ফাইনালি আমি সেটাই বলি। হ্যাঁ, কারণ ডাক্তারের সাথে কনসাল্ট এই কারণে আমি করতে বললাম যে আপনি না জেনে না বুঝে, যেমন অনেক ট্রেনাররাই আছে কোনটা গায়নো আর কোনটা চেস্ট ফ্যাট বুঝে না, অথবা আপনার কাছে আসলে আঙ্কেল আপনি বুঝবেন, আপনি তার হয়তো ভালো একটা আইডিয়া দিবেন, অনেকেই বুঝবে না। তো আমার কাছে মনে হয় যে যার এরকম সমস্যা কনফিউশন থাকলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। ডাক্তারের সঙ্গে মনে করা উচিত। আচ্ছা, আরেকটা যেটা দেখা গেল যে অনেকের একটা কোশ্চেন থাকে, যেমন এটা আমরা জেনারেল মেম্বার, আপনি হয়তো বা আগে পাইছেন, এখন তো আপনি জেনারেল মেম্বার, আমাদের মতো তো কম করেন, আপনি প্রফেশনাল লেভেলে। তো হুম। সেক্ষেত্রে
যে প্রশ্ন থাকে ভাই আমার এই অংশে ফ্যাট নাই, এই অংশে ফ্যাট বেশি, লাইক চেস্ট, লোয়ার চেস্টে ফ্যাট বেশি, বা কোমরে ফ্যাট বেশি, বা হুম। আমার হাতের নিচে ট্রাইসেপে ফ্যাট বেশি। সো সেক্ষেত্রে স্পেসিফিক আমি এই ফ্যাট গুলা নিয়ে কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার কথা হলো যে স্পেসিফিক কি ফ্যাট নিয়ে ওয়ার্ক করা যায়, নাকি ক্যালোরি ডেফিসিটে হোল বডি ওয়ার্ক করলেই ওই অংশের ফ্যাট গুলো এনার্জিতে কনভার্ট হয়ে টান দিতে থাকে? আপনার শেষ যে লাইনটা বলছেন এটি হলো মেইন উত্তর। এখন এখানে একটা বিষয় হইতেছে যে স্পট ফ্যাট রিডাকশন, এটা বলা যায় স্পট ফ্যাট রিডাকশন। এরকম কোনো কিছু আসলে নাই যে আপনি স্পেসিফিক স্পট থেকে ফ্যাট ফালাই দিবেন ট্রেনিং কইরা কিংবা ডায়েট কইরা। আপনি যখন ফ্যাট বার্নিং করবেন আপনার বডি সব জায়গা থেকেই আস্তে 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 ওর মতন করে যাবে। বাট কিছু কিছু এরিয়া থাকে মানুষের স্টাবন এরিয়া, বায়োজেনেটিক, প্রতিটা মানুষের আছে। ধরেন কারো সাইড চেস্ট হইতে পারে, কারো থাইয়ে হইতে পারে, কারো গ্লুটস হইতে পারে, কারো হ্যামস্ট্রিং হইতে পারে, কারো পেটে হইতে ওকে, পারে, সাইড ওকে, হইতে পারে। তো যেইখানে জেনেটিক্যালি আপনার স্টাবন ফ্যাটের মাত্রা বেশি ওইটা সবাই শেষে যাবে। সো ওটা ওকে। নিয়ে ফ্রিকড আউট হওয়ার কোনো কিছু নাই। ওটা আজ নয় কাল যাবে, অন্যান্য জায়গাতে একটু দেরিতে যাবে, বাট যাবে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন হইলো যে ভাই, আমার ফ্যাট তো কাটানো প্রয়োজন, তাহলে আমি কি ফ্যাট বার্নার ইউজ করতে পারি? এটা সাজেশন ডায়েট, দেন আপনি। ডায়েট তার পৃথিবীর মানে আমি, সবচেয়ে সবচেয়ে স্ট্রং ফ্যাট বার্নার হলো ডায়েট। কারণ বেসিক্যালি আঙ্কেল ফ্যাট বার্নারের কাজটা কি? ফ্যাট বার্নার কি ফ্যাট সব শরীর থেকে বাই করে ফালাই দেয় বেসিক্যালি? তা কিন্তু না। ফ্যাট বার্নার গুলা যেটা করে যে আমি আগে যখন এই একবার এটার একটা উদাহরণ একজনের থেকে শুনছিলাম, খুব ভালো লাগছিল আমার কাছে। এক বড় ভাই আমার বলছিল যে বেসিক্যালি ফ্যাট বার্নার কি করে আপনার মেটাবলিক রেটটারে মানে থার্মোজেনিসিস বাড়ায় দেয় বডিতে, হিট টেম্পারেচারটা বাড়ায় দেয় যাতে আপনার বডি ওই হিটের কারণে আপনার বডি মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, কোর টেম্পারেচার বাড়ে। তো এই সাপ্লিমেন্ট গুলো কাজের কমে, যার কারণে আপনি একটু স্ট্রেংথ বেশি পান, কার্ডিও একটু বেশি সময় করতে পারেন, লঙ্গার রানে কার্ডিও করতে পারেন, ট্রেনিং একটু বেশি এফোর্ট দিতে পারেন, এই তো। কিন্তু আপনার নিউট্রিশন 24/7 কিন্তু আপনার মেটাবলিক রেটটারে কন্ট্রোল করবে আপনার নিউট্রিশন। ফ্যাট বার্নার হয়তো বা কিছুক্ষণের জন্য আপনার থার্মোজেনিক এফেক্ট দিয়ে যাবে, কিন্তু নিউট্রিশন তো আপনার 24 ঘন্টা সাপোর্ট দিয়ে যাবে। তাহলে কোনটা বেশি পাওয়ারফুল? আপনার নিউট্রিশন। তো সিম্পল জিনিস যে আপনি যতই ম্যাজিক পিল ইউজ করেন, হয়তোবা এটা আপনার মেটাবলিক রেটটারে বাড়ায় দিল, টেম্পোরারি টেম্পোরারি আপনার টেম্পারেচার বাড়ায় দিল। বাট আপনি যদি ডায়েটটা না করেন তাহলে কিন্তু টেম্পোরারি কোনো ভ্যালু নেই। সো পার্মানেন্ট সলিউশনে আসি আমরা, সবচেয়ে বেটার হয় এটা। ওকে, আরেকটা কোশ্চেন আনসার পেলাম। তাহলে এখন আরেকটা কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যায় আঙ্কেল, যে মেল হোক ফিমেল হোক, ওয়েট লসের ক্ষেত্রে হচ্ছে, বাট একটা পর্যায়ে গিয়ে স্টাক হয়ে যাচ্ছে। হুম। আবার গেইনের ক্ষেত্রেও গেইন হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে স্টাক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আগে ওয়েট লসের ক্ষেত্রে আসি, এটাই বেশি দেখা যায়। স্টাক হওয়ার কারণটা কি? একই ফর্মুলা একই মেথডে অনেকদিন চলে দেখে বডিটা তাকে বুঝে ফেলে দেখে, বিষয়টা কি এরকম? আচ্ছা, প্রথমত যেটা হয় যে মানুষ স্টাক হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে যে অনেকে দেখা যায় অনেক লং টাইম পর্যন্ত লো ক্যালোরি ডায়েটে থাকে। ওকে। এবং লো ক্যালোরি বলতে দেখবেন যে বেশিরভাগ মানুষ যেটা করে যে তার প্রোটিন কাউন্টের মানুষ মনে করে জাস্ট ক্যালোরি ড্রপ করে, ক্যালোরিটা ফালায়, মনে করে ক্যালোরি কাইটা দিছি। বাট আপনি আর আমি যখন কোনো একটা ডায়েট স্ট্রাকচার করব কারোর জন্য, আমি অবশ্যই প্রোটিন কমাবো না ডায়েট থেকে। প্রোটিন ওইখানেই থাকবে আনলেস ওই লোকরে সবকিছু করানোর পরও, ধরেন আমি 1 আওয়ার 2 আওয়ার কার্ডিও ফ্যাট ডায়েট থেকে ডায়েটারি ফ্যাট কেটে দিছি, কার্ব জিরো করে দিছি, তাও কমতেছে না, তখন আমি হয়তো প্রোটিনে হাত দিতে পারি। বাট তার আগ পর্যন্ত কিন্তু আমি প্রোটিনে হাত দিব না। তো দেখা যায় যে মানুষ যখন প্রোটিন টোটিন সবকিছু উল্টাপাল্টা করে জাস্ট ক্যালোরির দিকে ফোকাস করে ক্যালোরি ড্রপ করা শুরু করে, তখন আপনার বডি আস্তে আস্তে মেটাবলিক্যালি শাটডাউন হয়ে যায়। এবং আমাদের বডির যে থাইরয়েড হরমোন এন্ড এভরিথিং এগুলো কিন্তু সবই প্রোটিন, ফাংশন করে প্রোটিনই। তো এইগুলা যখন আপনি যখন এনাফ প্রোটিন বডিতে দিবেন না, তখন আপনার বডি তো রেসপন্স আর করবে না। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আপনি যখন লং টাইম পর্যন্ত জিরো কার্ব লো কার্বে থাকবেন, আপনার অবশ্যই মেটাবলিক শাটডাউন হয়ে যাবে, মেটাবলিজমের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এর তখন জন্য কি এর জন্য কি আমরা চিট চিট ডে রাখি? ডিপেন্ড করে। যদি ধরেন অনেকের আছে যে চিট ডে দিয়ে কাজ হয় না, অনেকের কার্ব, হ্যাঁ, ক্লিন কার্ব দিয়ে রিফিট দেওয়া লাগে। হ্যাঁ, কারণ চিট মিল কিন্তু আপনি খুব কম মানুষই আছে যাদেরকে ফ্রিকোয়েন্টলি চিট মিল দিলে তার বডি এটা ইউটিলাইজ করতে পারে, এরকম মানুষের পরিমাণ খুব কম। হ্যাঁ, এরকম মানুষের পরিমাণ কম। তো এরকম দেখা যায় যে আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের যেটা করি যে ক্লিন ফুড চিট মিল একটা দুটা দেই,
বাট আমি চেষ্টা করি ক্লিন ফুড দিয়ে রিফিট করার চেষ্টা করি বেশি, কারণ ক্লিন ফুড দিয়ে যেটা করলে হয় কি যে ক্লিন ফুড আপনি কন্টিনিউয়াসলি কার্ব পুশ করতে পারবেন, চিট মিলে একটা জায়গায় দুইটা দিলেই তার গ্যাস হয়ে যায়। কিন্তু ক্লিন ফুড দিয়ে যদি আপনি রিফিট করেন তাহলে কিন্তু তার এই গ্যাসের হওয়ার চান্সেসটা খুব কম থাকে। So, হ্যাঁ, তো এরকম যখনই কারো প্রবলেম হবে আপনি ট্রাই করবেন যে কয়েকদিন ডায়েট থেকে একটু বের হয়ে এসে হালকা হালকা অল্প অল্প করে কিছু কার্ব লোড দেন, লাইক ইচ মিলে আপনি ধরেন আপনি এক একটা মিলে 20 গ্রাম করে কার্ব খাইতেছিলেন, আপনি 10 গ্রাম করে 5 মিলে 50 গ্রাম কার্ব, হ্যাঁ, কার্ব অ্যাড করে দিলেন। তো এভাবে করে ধীরে 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 দেখলেন যে হাউ বডি রেসপন্স, দেন ওটার বেসিসে কার্ব একটু বাড়াইলেন, দেন যখন দেখবেন যে না অল সেট, আস্তে আস্তে করে ওর বডি হয়তো বা 1 পাউন্ড 2 পাউন্ড করে আপ করা শুরু করছে, কিংবা 1 কেজি হাফ কেজি করে আপ করা শুরু করছে, দেন ওখানে কয়দিন আইনা রাইখা তার কার্ডিও একটু বাড়ায় দিলেন, কিংবা যখন দেখলেন যে না ঠিক আছে তার বডি রেসপন্স করা শুরু করছে, ওকে আবার কার্ব সাইকেল, আবার লো কার্বে চলে গেলেন, ঘুরাই দিলেন। তখন তার বডিও একটু হিপনোটাইজ হয়ে গেল, বুঝতে পারলো না সে আসলে কি চাচ্ছে, তখন সে আবার রেজাল্ট দেওয়া স্টার্ট করছে। হ্যাঁ, সেম জিনিস আমরা গেইনের ক্ষেত্রেও করতে পারি। ওইটার জন্য অবশ্যই যারা ধরেন জিম ভাই, উনি এত বছর ধরে প্র্যাকটিস করতেছেন, উনি হয়তোবা এটা ওনার ক্লায়েন্টের দেখলে বুঝতে পারবে যে ক্লায়েন্টের যে কার্ব আমি দিতেছি, ক্লায়েন্ট কি স্পিল ওভার হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট কি বেশি ফুলে যেতেছে, ক্লায়েন্টের বডি কি কার্বটাকে কাজ করতে পারতেছে, এই জিনিসগুলো কিন্তু উনি বুঝবে। বাট বেশিরভাগ মানুষকে নিজে নিজে করতে গেলে এগুলো বুঝবে না। সো আপনারা যারাই এটা করবেন অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে করবেন, এবং অবশ্যই এটা জিম ভাই হইতে পারে, সমস্যা কি, জিম ভাইয়ের হেল্পই নিলেন। আমার আমার নিজের কোচ সামনে বসা, সেক্ষেত্রে এখানে আমি কত কিছু বলতে চাই না, এখানে আমরা সবাই আমাদের আমি আমি একা একটা মানুষ কতজন ট্রেন করাতে পারবো? আমি চাই যে আরেকজন নলেজেবল মানুষ তার নলেজটা শেয়ার করুক মানুষের সাথে, এবং পাশাপাশি মানুষের উপকার হোক এবং তার উপকার হোক। ইনশাল্লাহ আমরা সবাই চাই যাতে আমাদের দ্বারা সবাই উপকৃত হয়। জি আচ্ছা, জি এখানে আরেকটা কোশ্চেন আছে, এটা একটু কমন কোশ্চেন, যে জি ওয়ার্কআউট প্রোটোকল, এটা যে আপনি মাঝখানে বলছিলেন যে একটা ওয়ার্কআউট প্রোটোকল কতদিন ফলো করা উচিত, যেমন আমার সেন্সে যেটা বলে যতদিন আমার বডি সাপোর্ট দেবে ততদিনই করা উচিত, যে 1 মাস পর পর আমার চেঞ্জ করতে হবে এরকম কিছু যায় আসে না, আমার বডি সাপোর্ট দিচ্ছে, বডি লোড নিচ্ছে, বডি আমাকে রেজাল্ট দিচ্ছে, ততদিন আমার করা উচিত, বিষয়টা কি এটাই হবে? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখেন, আমি তো এখন প্রায় 2-3 বছর ধরে কোনো কম্পিটিশন করি না, তো ধরতে গেলে এখন কিন্তু আমি জেনারেল হেলথ এন্ড ফিটনেসের জন্যই ব্যায়াম করতেছি, যেহেতু আমি আর কম্পিটিশন করতেছি না এখন। এত ওয়ার্কআউট করেন, এটা জেনারেল হেলথ এন্ড ফিটনেস এর, আমরা তো দেখি ওয়ার্কআউট একটু তো না মুশকিল। না, ওইটার কারণ হচ্ছে কি যে যেটা অভ্যস্ত ওটা থেকে তো আর বেরোয় আসতে পারবো না। যেমন আমি বারবেল রোটি বা স্কোয়াট এগুলা থেকে তো বাইরে আসতে পারবো না, কিন্তু আপনারা যেরকম মারেন অমানবিক, আমি অমানবিক এখন আর যাই না, আমি মানবিক দিক থেকেই মারি। আপনারা তো একদম পুরা ভিডিও আছে, প্রমাণ ভিডিও আছে আমার কাছে। তো বিষয়টা হচ্ছে যে আমি বিগত 6 মাস ধরে একই রুটিন ফলো করতেছি এবং আমি কন্টিনিউয়াসলি প্রোগ্রেস করে যেতেছি। এখন আমার মানুষ বলতে পারে আরে ভাই আপনি তো কম্পিটিশন করতেন আগে, হ্যান ত্যান ব্যান ব্যান, কিন্তু আমি তো মানুষ, ঠিক না? আমারও তো বোরিং লাগতে পারে, কিন্তু আমি 6 মাস ধরে ওইটা এনজয় করতেছি অনেক। কারণ কি জানেন, 6 মাস ধরে আমি প্রোগ্রেস করার চেষ্টা করতেছি ইচ এন্ড এভরি এক্সারসাইজে। আমার রেপস বলেন, রেপসের কোয়ালিটি বলেন, মাঝখানে আমার কিছু ইনজুরি ছিল যেগুলো করতে পারতাম না, সেগুলো আবার রিইন্ট্রোডিউস করা শুরু করছি। হ্যাঁ, তো ব্যাপারটা হইতেছে এরকম যে একটা এক্সারসাইজ আপনি তখনই চেঞ্জ করবেন, এরকম না যে আমার পুরো একটা প্ল্যানই চেঞ্জ করে ফেলাইতে হবে। আপনি দেখবেন যে আপনার সব বডি পার্টে কিন্তু একসাথে চেঞ্জেস প্রয়োজন পড়ে না। আপনার দেখা গেল যে শোল্ডার ওয়ার্কআউটে চেঞ্জ লাগলে অনেক সময় চেস্ট ওয়ার্কআউটে চেঞ্জ প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আপনি আগে দেখবেন যে ওয়ার্কআউটের প্রোগ্রেসিভ যে লেভেল আছে এগুলো সবগুলো লেভেল, লাইক আপনার একটা এক্সারসাইজে আপনি প্রথমত আপনার ফর্ম ঠিক করা, জেনারেল মানুষের জন্য বলতে আপনি ধরেন একটা রুটিন আমি লিখছি, এই রুটিনে ডাম্বেল প্রেস করতেছি, ডাম্বেল প্রেসের প্রথমে যে আপনি কতটুকু কোয়ালিটি রেপসে ডাম্বেল প্রেসটা মারতে পারতেছেন এটা ঠিক করা। যখন কোয়ালিটি ঠিক হয়ে যাবে, কোয়ালিটির পর আসেন কোয়ান্টিটি, যে আপনি 25 কেজি দিয়ে কয়টা রেপস মারতে পারতেছেন। যদি 25 কেজি দিয়ে 10-12টা মারতে পারেন আরামে, তাহলে 25 থেকে 27-এ জাম্প করেন।
27 দিয়ে ট্রাই করেন আবার 8-10টা মারার। যখন 27 দিয়ে দেখবেন যে 8টা-10টা যেতেছে না ঠিক মতন, হেল্প লাগে অনেক বেশি, কোয়ালিটি হইতেছে না, তাহলে 25 এর পর 27 এই সীমাবদ্ধ থাকেন। 27 ট্রাই করেন এটারে প্রোগ্রেস করার জন্য অ্যাপসটারে। এইভাবে করে যখন আপনি দেখবেন যে 25, 30, 35 এ আপনি একদম আপনার ম্যাক্সিমাম পুশ করতে পারতেছেন এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়েটে ম্যাক্সিমাম লেভেলের লোয়েস্ট র‍্যাপ আপনি কোয়ালিটির সাথে পুশ করতে পারতেছেন, তখন কে বুঝবেন যে না ঠিক আছে আমি হয়তো এখন এটার মধ্যে চেঞ্জেস আনতে পারি। কিন্তু আপনি যদি দেখেন যে না এটা করতেছেন প্লাস আপনার বডিতে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ আপনি করে যাচ্ছেন, তাহলে ওয়ার্কআউট প্ল্যান চেঞ্জ করা আসলে বোকামি। দ্যাট মিনস আপনি যখন একটা ওয়ার্কআউট প্ল্যান থেকে আর কোনো কিছু মানে আপনি 100% দিছেন, 100% দিছেন, 100% মানে হইতেছে গিয়া যে আপনি এই ওয়ার্কআউট প্ল্যানে যত ম্যাক্সিমাম কি বলে এটা ম্যাক্সিমাম প্রোগ্রেসিভ ওভারলোড করা যায় সবকিছু ট্রাই করছেন আপনি। হ্যাঁ, হাইপারট্রফির একদম পুরো হাইপার লেভেল পর্যন্ত চলে গেছেন। হ্যাঁ, এরপরে গিয়ে দেখেছেন যে এই রুটিন থেকে আপনি আর পাম্প পাইতেছেন না, রিকভারি করতে পারতেছেন না ঠিক মতন, পাম্প পাচ্ছেন না, ওরকম ফিল পাচ্ছেন না, তখন গিয়ে আপনি আপনার রুটিন চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, লাইক আগে যখন ওয়ার্কআউট করতাম, প্রথম তো আলটিমেটলি কি করি আমরা, ওয়ার্ম আপ করে নিই, ওয়ার্ম আপ করে তারপর প্রথম দেখা গেল যে লেগ পুল ডাউন করতেছি, ফার্স্ট একটা আইটেম করলাম 4 সেট, তো তার পরবর্তীতে সেকেন্ড সেকেন্ড কোনো আইটেম বা থার্ড আইটেমে গিয়ে ফুল পাম্প আপ হয়, বডি ফুল রেডি হয়। আচ্ছা, আর এখন আমি যেদিন থেকে আপনার কাছে ট্রেনিং করা শুরু করছি, আমার ফার্স্ট সেটেই আপনি খুব একবার ফুল অফ পাম্প নিয়ে আসেন। ইনফ্যাক্ট অফ আমি রোজার মধ্যে মানে রোজার আগে থেকেই তো আপনার কাছে করতেছি, এটা আমার জানার জন্য এবং এটা সবারই হেল্প করবে বিষয়টা, যে আমি রাইট নাও যেমন আমি লাস্ট রোজার মধ্যে যখন ফার্স্ট ব্যাকের ওয়ার্কআউটটা করলাম, ওই দিন আমি খুবই লো ছিলাম, আমার বডি মেন্টালি সাপোর্ট করতেছিল না যে আমি কি আজকে ওয়ার্কআউটটাকে নিতে পারবো কি পারবো না। বাট আপনি যখন আমাকে ফার্স্ট লেগ পুল ডাউন করালেন ওই যে ম্যাক গ্রিপ দিয়ে, করার পর ফার্স্ট ফার্স্ট মানে ওই রাউন্ডটা করার পরেই আমার বডি ফুল রেডি এবং ফুল রিদমে রেডি এবং সে আরো নেওয়ার জন্য প্রস্তুত। তো এইটা আসলে কারণটা কি? এটা কি তাহলে কি আগে প্রপার হিট করতে পারতাম না? ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমি যখন আমার এক্সারসাইজ গুলো ডিজাইন করি, আমি এই এক্সারসাইজ ডিজাইনটা আমি ফলো করি হচ্ছে গিয়ে একজন মানুষের যার নাম হচ্ছে মিলোস সার্চিপ। আমি তার অনেক বড় একজন ফ্যান, তার এক্সারসাইজ সায়েন্স সে যে অ্যাপ্লাই করে এটা আমি অনেক বড় ফ্যান। এবং সে একটা কথা সবসময় বলে যে প্রথম যে এক্সারসাইজটা আপনি দেখবেন আমরা কিন্তু প্রথম ব্যায়ামটা কিন্তু আমরা 4-5 সেট মারি, অনেক সময় 6 সেটও মারি না আঙ্কেল? এটার কারণ হচ্ছে একদম প্রথম যে সেটটা, এই সেটে আমাদের মেইন টার্গেট থাকে ইসেন্ট্রিক কনসেন্ট্রিকে একদম পুরো ফোকাস করে মারার। দ্যাট মিনস স্লো ইসেন্ট্রিক স্লো কনসেন্ট্রিক, যেটার কারণে আমাদের ইচ অ্যান্ড এভরি মাসেল ফাইবারে হিট করে এবং ব্লাড ফ্লো খুব ভালো দৌড়ানো শুরু করে। এবং যখনই আপনার বডিতে ব্লাড ফ্লো দৌড়ানো শুরু করে আপনি কিন্তু মেন্টালি একটা বুস্ট আপ পান, যেটা আপনার পৃথিবীর কোনো প্রি ওয়ার্কআউট দিতে পারবে না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমার যেদিন অনেক লো ফিল হয় জিমে গেলে যে আমি একদম আমার ভালো লাগতেছে না, ওইদিন আমি যাই করি কি জানেন, মিনিমাম 6-7 সেট ট্রাইসেপ প্রেস ডাউন মারি রোপ দিয়ে, অল্প ওয়েট দিয়ে অনেকক্ষণ মারি, মারা পরে জায়গায় যখন একটা ব্লাড ফ্লোটা এসে পড়ে না, আমার আর থামন দেব না, শেষ। না, এই জিনিসটা আপনার প্রত্যেকটা প্রোটোকলের মধ্যে, যেমন প্রত্যেকটা ওয়ার্কআউটের প্রোটোকলের মধ্যে আমি দেখছি যে এই জিনিসটা মানে অন্য কারোর সাথে মিলে না। বিষয়টা খুবই হেল্পফুল। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা ওয়ার্কআউট করি আমরা তো চাই এটাই যে বডি আমাদের ইনহ্যান্স করুক সামনের দিকে, আরো ক্যারি করার জন্য, ওয়েট ক্যারি করার জন্য, আরো লিফট করার জন্য। এবং এটা দেখছি আপনার ওয়ার্কআউট প্ল্যানে ফার্স্ট আইটেমে এটা কাজ করে। আচ্ছা, আমি একটু ডিটেইল একটা জিনিস বলি এখানে। হ্যাঁ, এটার পরে তো মনে হয় আমাদের তেমন কোনো কোশ্চেন তাহলে এই যে ঈদের টিপসটা দিব, ঈদের এটা আপনি দিবেন, ওটা আমি দিব না, ওটা আপনার দায়িত্ব। আচ্ছা, এখন মজার বিষয়টা হচ্ছে যে আমরা তো হাইপারট্রফির আমাদের একটা ফেজ আছে, একটা হচ্ছে মায়োফিবারাল হাইপারট্রফি যেটা মাসেলের থিক করে, বিগার এন্ড থিকার। আর একটা হচ্ছে সার্কোপ্লাজমিক হাইপারট্রফি, যেটা মাসেলে একদম ধরেন আপনি এটারে ফার্স্টে এরকম করলেন, ট্রেনিং শুরু করলেন, মারতেছেন আস্তে 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 মাসেলটা এরকম হয়ে আসলো। যখন মাসেলটা এরকম হয়ে আসলো, যখন আপনি সার্কোপ্লাজমিক ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, তখন
এটা আস্তে আস্তে এটার ভিতরে ভলিউম আসা শুরু করে, পানি, ওয়াটার, ব্লাডে মাসেলটা আস্তে আস্তে এরকম রাউন্ড বড় হয়ে আসে, বুঝছেন? আমি প্রথমেই একটু সার্কোপ্লাজমিক হাইপারট্রফির একটা ছোঁয়া দেই বডিতে। তো কি করি, রেপস রেপস টেম্পো এবং রেপসের টেকনিক, টেম্পো টেকনিক, টাইম আন্ডার টেনশন এবং আপনার স্ট্যাটিক হোল্ড, যে যে জিনিসগুলা আপনার মাসেলে সার্কোপ্লাজমিক হাইপারট্রফি নিয়ে আসে, ওই জিনিসগুলো আমি ফার্স্টে একবার অ্যাপ্লাই করি, যাতে আপনার মাসেলের ভিতরে স্পেসটা, সার্কোপ্লাজমিক মানে কিন্তু আপনার মাসেলের ভিতরে স্পেসটা বাড়ানো, আমি ফার্স্টে ভিতরে স্পেসটা হালকা একটু টান্দা বাড়ানোর চেষ্টা করি। বাড়ায় দেওয়ার পর কি হয়, আপনার ব্রেন এবং আপনার বডিটা ফিল করে। আফটার দ্যাট যখন আমি আমার মেইন মায়োফিব্রাল হাইপারট্রফির সেট গুলাতে নিয়ে আসি, মানে হেভি সেট গুলা, তখন কিন্তু আপনার যে অলরেডি স্পেস এসে রয়েছে না, ওই জায়গায় যখন আপনি আরো ব্লাড নিউট্রিয়েন্ট আস্তে আস্তে পুশ করা শুরু করেন, তখন কিন্তু আপনার অলরেডি মায়োফিব্রালের সাথে সাথে কিন্তু আপনার সার্কোপ্লাজমিক অলরেডি এক্সপ্যান্ড হওয়া শুরু হয়েছে। এবং একটা সময় গিয়ে, হ্যাঁ, এটা কিন্তু আমি কিন্তু মানে এটা কিন্তু সায়েন্সের উল্টাটাই আমি যা করতেছি। বেসিক্যালি কিন্তু আগে মায়োফিব্রাল করে তারপর লাস্টে সার্কোপ্লাজমিক করে, বাট আমি আগে একটু সার্কোপ্লাজমিকের ছোঁয়া দিয়া, তারপর মাঝখানে মায়োফিব্রাল কইরা, তারপর লাস্ট টাইম আমার এক্সট্রিম সার্কোপ্লাজমিকে নিয়ে যায় আপনারা আবার। তখন মনে করেন যে যা আছে, মানে একদম, মানে বেলুনের আছে না, যে এই বেলুনটা ফাইটে যাবে এর ভিতরে নিবে, ওই জায়গায়, হ্যাঁ ওই জায়গায় নিয়ে যাই লাস্টে। ফিলটা এরকমই করি, এবং মজা আছে, কঠিন মজা। আমি যা করাই তাকে আমি এক্সপ্লেন করতে পারছি আপনার কাছে একদম। আপনি যখন বলতেছেন আমার মনে হচ্ছে যে আমি প্যাকডেক ফ্লাইয়ের ফার্স্ট সেট করতেছি। হ্যাঁ, তো আমি এইভাবে করে এক্সারসাইজ প্ল্যানগুলো ডিজাইন করি কমার বেশি। সেকেন্ড হোল্ড, দেন 15 রেস্ট, 40 সেকেন্ড হোল্ড, দুই সেট মারার পর আর কিছু লাগে না, এবং বাসায় গেলে চলে। আমার এক্সারসাইজ প্ল্যান গুলা যে আমার জেনারেল ক্লায়েন্টরাও যে করে, তারাও কিন্তু আমার এই রিভিউটা দিছে যে ভাই মানে পাম্প অনেক ভালো পায় তারা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্সারসাইজ প্ল্যান কি, আপনি বই পুস্তক পইরা, যেমন হ্যাঁ বই পুস্তক পইরা আমি জানছি যে মায়োফিব্রাল হাইপারট্রফি নামে একটা জিনিস আছে আর সার্কোপ্লাজমিক হাইপারট্রফি নামে একটা জিনিস আছে, কিন্তু বইয়ে যেমন মায়োফিব্রাল আর সার্কোপ্লাজমিক সম্বন্ধে লেখা আছে, আমি আসলে এই জিনিসটার ওইভাবে অ্যাপ্লাই করি না, আমি আমার সিস্টেমটা ডিফারেন্ট ভাবে অ্যাপ্লাই করি, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে পাইছি। প্র্যাকটিক্যালি অনেক যাবত করে আসতে আসতে এই জিনিসটাকে একদম এখন 100% এটাকে আপনি সবার উপরে যখন কাজ করা শুরু করছেন, রেজাল্ট আসতেছে, এখন এটা আপনার একটা ফর্মুলা হয়ে গেছে। যেমন মোটামুটি কিন্তু সবাই বলে যে সার্কোপ্লাজমিক হাইপারট্রফি করতে হলে আপনার হায়ার রেপস অ্যাপ্লাই করতে হবে, এটা বইয়ে লেখা আছে 20, 25, 30 রেপসে সার্কোপ্লাজমিক হাইপারট্রফি হয়। কিন্তু আপনারা যদি আমার কাছে যারা ট্রেনিং করেন, দেখবেন যে আমি কিন্তু প্রথম সেটে বইলেই কিন্তু দিয়ে 15 রেপস করি না, 15 রেপসে কিন্তু মাসেলের তার ছিঁড়া যায়। মানে এই 15 রেপসে আমি সবচেয়ে মজার ব্যাপার, বোন খবর পাই না, ওদিক দিয়ে মাসেল ছিঁড়ে যায়। হ্যাঁ, তো রিসেন্টলি তো হাইপারট্রফি নিয়ে অনেক হাইপার চলতেছে চতুর্দিকে। অনেক হাইপার আমি আমি যেমন আমি 2 দিন আপনাদের বললাম যে আমি তো বৃহস্পতিবার আপনার সাথে আমার ডেট থাকে থার্সডে, আমি থার্সডে ওয়ার্কআউট করলে পরবর্তী থার্সডে পর্যন্ত আমার বুঝি যে আমি দিন ওয়ার্কআউটটা করে আসছি। অনেকে আমাকে কোশ্চেন করে মাঝখানে যান না কেন, আমি কই আমার যাওয়ার মতো বডিতে ক্যাপাসিটি থাকে না, আবার হয় তারপর যাই। তো ওই আমি এইভাবে করি আসলে এক্সারসাইজ প্ল্যান গুলা ডিজাইন করি, যে একটু টেকনিক খাটায়, যাতে মজা আছে, সবচেয়ে বড় কথা মজা আছে, আর মানে শিখার অনেক কিছু আছে, মানে ওয়ার্কআউট যে একটা মজা, একটা টেস্ট, এটা কোনো বোরিং কিচ্ছু না। সেটাই সেটাই তো সবকিছুরই মানে আপনি ওই যে কথায় আছে না যে বই পুস্তক পড়া, যেমন ডাক্তাররাও তো অপারেশন সার্জারি তো মনে করেন ডাক্তাররা শিখছে, কিন্তু যখন ক্রিটিক্যাল পেশেন্ট আসে তখন কিন্তু বই পুস্তকের বাইরে গিয়ে ডাক্তার অনেক ডিসিশন নেওয়া লাগে, অনেক কিছু করতে হয় না। তো সব সময় আপনার বই পুস্তক দিয়েই সব রেজাল্ট আসে না, আপনার এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের অনেক বড় ব্যাপার আছে। কারণ আল্লাহ তাআলা হিউম্যান বডি বানাইছে, এক একজনের সিস্টেম একই রকম, কিন্তু এক একজনের বডি তো এক এক টাইপের, কেউ কাউকে এভাবে কাজ করতে হবে। যেমন আমার জিজ্ঞেস করে যে আপনি আপনার পিক উইক ফর্মুলা কি, আমি বললাম যে আমার পিক উইকের কোনো ফর্মুলা নেই, আর আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলতেও পারব না। আমি এমন একজন শেফ যে মনে করেন যে রান্নার চামচের থেকে খাবার একটু মুখে দিয়ে দেখি যে কি হয়েছে, দেখি যে না ঠিক আছে, আমাদের লবণ কম হয়েছে লবণ ছিটাই দিই, গোলমরিচ কম হয়েছে গোলমরিচ ছিটাই দিই, আমি এমনি করি পিক। যারা বুঝার বুঝে নেবেন ইনশাআল্লাহ, আমি এমনি কাজ করি। আচ্ছা আঙ্কেল, আরেকটা ছোট্ট কোশ্চেন, এটা করতেই হবে প্লিজ। এটা খুব আমাদের ফিমেল ক্লায়েন্টদের কাছে খুব এটা একটা হরহ একটা পাওয়া যায় যে ফিমেলরা মেলদের, আসলে ফিমেল মেল বলতে তো কোনো কথা নেই, বাট তাদের কোশ্চেন অনুযায়ী বিষয়টা আসলো যে ফিমেলরা মেলদের ওয়ার্কআউট করলে বা মেলদের মতো ওয়ার্কআউট করলে তাদের বডি কি মেলদের মতো হয়ে যাবে?
প্রথমত কখনোই না, কারণ ছেলেদের বডির মানে হরমোনাল দিক থেকে ছেলে আর মেয়েরা ডিফারেন্ট, এইটা আগে সবাই বুঝতে হবে। ছেলেদের বডিতে টেস্টোস্টেরনের মাত্রা বেশি, অ্যান্ড্রোজেন বেশি, যার কারণে ওই অ্যান্ড্রোজেনিক একটা অ্যাগ্রেশন লুক আসে। আর মেয়েদের বডিতে অ্যাস্ট্রোজেনের মাত্রা বেশি, টেস্টোস্টেরন আছে বাট পরিমাণে কম, এবং তারা চাইলেও আপনার ওই জিনিসটা তাদের আসবে না। এখন সমস্যাটা হয়ে গেছে কি আঙ্কেল, আমাদের ফিমেলরা ইনস্টাগ্রামে ফিমেল বডি বিল্ডার ফিমেলদেরকে দেখে, মেয়ে বডি বিল্ডারকে দেখে যে তারা ওয়েট ট্রেনিং করতেছে, চেহারা ছেলেদের মতন হয়ে গেছে, মাসল লেগে ছেলেদের মতন, এবং ওইটা দেখে তারা ভয় পেয়ে যায়। বাট সমস্যাটা হলো এইখানে যে সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। খারাপ দিকটা হচ্ছে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার দোষ না, আবার দোষও, এবং তারা দেখাইতেছে যেটা মানুষ দেখতেছে, দেখার পর তারা বিচার বিবেচনা করতেছে না যে আমি যারা দেখতেছি সে আসলে কি, সে তো একটা অ্যাথলেট। হ্যাঁ, কিন্তু এটা সে বুঝতেছে, সে দেখতেছে যে এটা মহিলা, সে ব্যায়াম করে মনে হয়ে গেছে, সে যে প্রফেশনাল অ্যাথলিট সে বুঝতেছে না ওই মহিলার তো হরমোন নেওয়া। আপনি দেখতেছেন একটা হরমোন নেওয়া মানুষ ইনস্টাগ্রামে দেখা, আপনি মনে করতেছেন যে আমার মনে হয় ব্যায়াম করলে মনে হয় আমি মনে হয়ে যাবো। আবার আপনারা কি এইটাও কি তারা দেখে না যে অনেক ফিমেল আছে যারা কিন্তু কিছু নেয় না, কিন্তু তারা এক্সারসাইজ করে, তাদের বডিটা দেখতেও খুব সুন্দর, যেমন আর্মস গোল গাল, লেগস ভালো, গ্লুটস ভালো, লোয়ার বডি আপার বডি সবই ভালো, ব্যাক ভালো, তারা দেখতেও ফিমেলের মতনই লাগতেছে। হ্যাঁ, কিন্তু ওইটা কিন্তু মানুষ কম দেখে, ওদেরকে মানুষ দেখে না, দেখে কি ওই যে মাস্কুলার গুলো দেখে, দেখার পর মনে করে মেবি মাস্কুলার হয়ে যাবো। বাট ফিমেল আর মেল দুই, মানে মেল আর ফিমেল হরমোনালি ডিফারেন্ট তারা। তো মেয়েরা যারা ন্যাচারালি ব্যায়াম করতেছেন, হেভি ওয়েট মারলেও কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, আপনারা ছেলেদের মতনই প্রোগ্রেসিভ ওভারলোড করতে পারেন, যেটাতে আপনাদের ফিউচারে বেনিফিটই হবে, কোনো লস হবে না ইনশাল্লাহ। একটা বিশাল আনসার পেয়ে গেল। তাহলে এইবার আমরা যেটা কোশ্চেন, যেমন আজকে আমার এক ক্লায়েন্ট আমাকে যাওয়ার সময় বলে গেছে, যে কারণ সে হয়তোবা ঈদের ছুটিতে যাবে, সে আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া সব তো বন্ধ রাখছেন, যা ইচ্ছা তা তো করতে পারি না, তো ঈদের ছুটিতে একটু তো খাওয়া দাওয়া হবে, শ্যামাই ট্যামাই খেয়ে ফেলবো, বাট সেক্ষেত্রে আসলে এখন আপনি বলেন আমি আসলে কি করতে পারি, আমি কি মানে কিভাবে নিজেকে মেনটেন করবো? একদম সেম প্রশ্নটাই আমার একটা মেইল ক্লায়েন্ট আমারে করছে, তো এর উত্তরটা আপনি দিবেন। আপনি আপনি Simple কি ব্যাপার। করবেন এটার একটা আইডিয়া দিয়ে দেন। আপনারও তো ঈদ সামনে, আপনি কি করবেন এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি তো আমার কোচের সাথে কথা বলতেছি, কোচে যা বলবে তাই করবো। আচ্ছা, আপনার কোচ আপনার কি বলছে, নাকি আমার এখনো কিছু বলে নাই? আমার কোচ এখনো কিছু বলেনি, কারণ আমাদের আগামীকালকে মানে থার্সডে একটা সেশন আছে, তারপর হয়তো বা কোচ বলতে পারে। আচ্ছা, আমি আপনার কোচের সাথে একটু আগে কথা বলছি, সে আমারে বলছে যে ঈদের দিন আপনি হ্যাঁ, হ্যাঁ। সকালবেলা একটা, রাত্রেবেলা একটা চিট মিল নিতে পারবেন, আর মাঝখানে যে মিলগুলো আছে ওগুলো আপনি ক্লিন রাখবেন। এটা আপনার কোচ আপনার আমার এই মাত্র জানাইছে, এটা যে আঙ্কেলটা জানাই দেওয়ার জন্য কিছুক্ষণ আগে আমার হোয়াটসঅ্যাপে জানাইছে। আমি 100% ক্লিয়ার। হ্যাঁ, আমার কাছে আচ্ছা, মনে ভালো হয় যে কথা, হ্যাঁ, স্টুডেন্ট নেওয়া যাবে। আমরা ওই তো যে নর্মালি দেখা গেলো যে আমরা তো নর্মালি না, যে দেখা গেলো যে আচ্ছা, আমি যেটা মনে করি যে জি, নর্মাল সবার জন্য আর কি, যে আমরা সবই খেতে পারবো, কিন্তু মাত্রা সীমিত না, মাত্রা মতো। যেহেতু ঈদের দিন আমাদের খুশির দিন, আমরা 30টা মাস রোজা ছিলাম, হ্যাঁ, খুব মেনটেনে ছিলাম। সো ঈদের দিন, ঈদের পরের দিন 2টা দিন আমরা হাতে রাখতে পারি, বাট অতিরিক্ত না। তবে আমি একটা জিনিস যেটা আমি সাজেস্ট করব, যে সুগারটা যতটা কম নেওয়া যায়। রাইট, আর আমরা আমরা বাঙালি, আমাদের তরকারি আমরা যেটাকে বলি আর কি, কারি তরকারি, এটা থাকবেই। আমরা যতটা ঝোল অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, রাইস এখন, রাইস তো আমরা নর্মাল ভাত থাকবে না, পোলাও থাকবে বা খিচুড়ি থাকবে। হ্যাঁ, ঠিক আছে, খিচুড়ি পোলাও আমরা ভাতের মতো না নিয়ে পরিমাণটা একটু কমায় ফেলি। আর রাইট। রাতের যে লাস্ট মিলটা, ওই লাস্ট মিলটা হেভি না করি, তাহলে অ্যাটলিস্ট আমরা সারাদিন যা খাচ্ছি, রাতে একটা লং টাইম ঘুমের সময় ওটা ডাইজেশন হয়ে যায়। মানে আমি আর কি আমার জেনারেল ক্লায়েন্টদেরকে এটা বলে দিই। তো সেক্ষেত্রে এখন আপনি হচ্ছেন আমার কোচ, তো সেক্ষেত্রে আপনার কথাই সবাই জানতে চাচ্ছে, কারণ ফ্যাক্ট হইলো যে আমি আপনার আন্ডারে আছি, তো আমার থেকে আপনার কথা সবার কাছে আরো অনেক ভ্যালুয়েবল এবং মূল্যবান। তো সেক্ষেত্রে আপনি 2 লাইনে যদি একটু বলে দিতেন, আমাদের সবার জন্য উপকার হতো। না, এইখানে আমি এখন আমরা দুজন হোস্ট, তো এখন আমরা আমরা দুজনই কোচ, আমরা দুজনই মানুষের ট্রেন করাই, ঠিক না? তো আমরা আমাদের অ্যাজ এ কোচ আমরা আমাদের ওপিনিয়ন দিব ভিউয়ার্সদের, ঠিক না? আপনি আপনারটা দিছেন। তো আমি এখন যেটা বলবো যে দেখেন, যারা এই যে রোজা রাখছেন একটা প্ল্যান ফলো করছেন, আর যারা করেন নাই প্ল্যান ফলো, তারা সামনে থেকে প্ল্যান ভালোভাবে ফলো করেন, এটাই আমি চাই। এবং যারা প্ল্যান ফলো করছেন দেখেন,
আমাদের লাইফটা এরকম যে আমাদের লাইফে প্রতিটা জিনিস আমাদের ব্যালেন্স করতে হয়। আমরা কি করি, আমরা যারা ম্যারিড, আমরা বউ মা বাপ সবকিছু ব্যালেন্স করি না। চাকরি, ওয়াইফ, ফ্যামিলি, মা বাপ সবকিছু ব্যালেন্স করি, ঠিক না? এই যে দেখেন, আমিও আজকে ডিউটি করছি, আপনিও আজকে ডিউটি করছেন, আমরা দুজন কিন্তু আমাদের চাকরি করে আইসা আবার আমরা পডকাস্টও করতেছি। এটা কিন্তু একটা ব্যালেন্স। আবার আজকে যদি এখন আপনি পডকাস্টটা না করতেন, আপনি হয়তো বা ফ্যামিলিরে, ভাবিরে, বাচ্চারে সময় দিতেন, হ্যাঁ, কিন্তু আপনি তাদেরকে কি করছেন, ব্যালেন্স করে এসে এই পডকাস্টে বসছেন আজকে, ব্যালেন্স করতেছি, ঠিক না? তো সেম আমাদের খাবার দাবারের ক্ষেত্রে, যেমন ঈদ আমাদের একটা ফেস্টিভ আসছে, এখন চাইলে আমি সকাল থেকে এনে রাত পর্যন্ত জাঙ্ক ফুড খেতে পারি, আবার আমি যেটা করতে পারি যে সকালবেলা একটা চিট মিল নিলাম, ফ্যামিলি যা বানিয়েছে তা খেলাম, সেটা ডেজার্ট হোক, হোয়াট এভার, কিচ্ছু হবে না, খাইলে কোনো সমস্যা নেই। রাত্রেবেলা আবার একটু খাইলাম, এবং ইন বিটুইন আমার যে মাঝখানে যে স্ন্যাকিং মিলগুলো থাকে, ওই মিলটা আমি একটু ক্লিন করলাম, হ্যাঁ, পানি খেলাম ভালো মতন। দেন ডাইজেশন ভালো করার জন্য ধরেন জিঞ্জার ওয়াটার, অ্যাপেল সিডার ভিনিগার উইথ ওয়াটার, লেমন, হ্যাঁ, এগুলো আমি ট্রাই করলাম। একটু গ্লুটামিনের মাত্রা বাড়ায় দিলাম, যাতে আমার স্টমাক, গাটের মধ্যে যে প্রেশারটা আসবে যাতে রিকভার, গাট লাইনিং গুলো যাতে হিল করতে পারে, হ্যাঁ। তো এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, প্লাস দেখেন যারা ঢাকার বাইরে যেতেছেন, তারা ঢাকার বাইরে তো কার্ডিও করার জায়গা অনেক বেশি। সকালবেলা একটু কার্ডিও করলেন, স্টেপ কাউন্ট করলেন, দৌড়াইলেন। আমি তো নর্মালি দৌড়াইতে না করি, কিন্তু এবার একটু দৌড়ই দিলেন আপনি। কেন দৌড় দিতে বললাম, যেহেতু আমাদের ওয়েট ট্রেনিং বন্ধ, হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি নাই, তো দৌড়ে হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটিও করলেন, তাইলে কি হলো, এক্সট্রা কার্বোহাইড্রেট যেগুলো খাইতেছেন, এক্সট্রা সুগার কার্বোহাইড্রেট, এগুলো আপনার বডি ইউটিলাইজ করে ফেলেন, বার্ন আউট করে দিলেন। হ্যাঁ, তো এইভাবে করে কিন্তু এই ব্যালেন্সটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা খাবার এনজয় করতে পারি। কারণ কি জানেন, মানে মানুষ আসলে কি ডায়েট যারা করে, ডায়েটের মানেটাই তো বুঝে না। ডায়েট মানে কিন্তু একটা খাদ্য তালিকা, যেটা আপনার বডি ওয়েট, আপনার জেন্ডার, আপনার এইজ হিসাবে আপনাকে প্ল্যানটা দেওয়া হয় যে এইটা এতটুকু ক্যালোরি আপনার ডেইলি নিতে হবে। হ্যাঁ, এখন ক্যালোরি মানে কি, ক্যালোরি ধরেন 2000 ক্যালোরি আপনার ডায়েট, কথার কথা 2000 ক্যালোরি আপনার রিকোয়ারমেন্ট। এই 2000 ক্যালোরির মধ্যে আপনার কতটুকু নিউট্রিশনাল ভ্যালু আপনি ঢুকাইতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। 2000 ক্যালোরির বাজেট আপনার কাছে আছে, এই 2000 ক্যালোরির বাজেট আপনি একটা পিৎজা খাওয়া শেষ করে দিতে পারেন। আবার এই 2000 ক্যালোরির বাজেট আপনি একই দিনে চিকেন, ফিশ, এগ, বিফ, রাইস, ওটস, পটেটো, এই সবকিছু মিলায়েও 2000 ক্যালোরির বাজেট পুরো করতে পারেন। হ্যাঁ, এবং আপনি এই চিকেন, ফিশ, বিফ রে মজা কইরা আপনার যে ন্যাচারাল মশলা আছে এগুলোতে সুন্দরভাবে কুক করেও আরামে খাইতে পারেন, আপনার পরিমিত পরিমাণে, যেটুকু পরিমাণ আপনার দেওয়া আছে ডায়েটে। এটাকে বলা হয় ডায়েট। কিন্তু আমাদের এখানে ডায়েট কথাটা শুনলেই মানুষ মনে করে আইদার আপনার না খেয়ে থাকতে হবে, আর নাহলে আপনি সিদ্ধ খাইতে হবে। কারণ কারণ কোন এক সময় কোন এক বডি বিল্ডারের কাছ থেকে আমি ডায়েট প্ল্যান নিয়েছিলাম, সে যেটা ফলো করছিল হুবহু প্ল্যান আমারে দিয়ে দিছে। কিন্তু বডি বিল্ডারের জেনারেল মানুষের কাজ তো এক হবে না। ইভেন আমি আমার কোনো অ্যাথলেট বয়েল খেতে বলি না, আমি সবাই বলি কুক করে খাওয়ার জন্য। আপনি তো কুক করে খান, আমি নিজেই তো দেখছি আপনার খাবার আপনি কিভাবে খাইতেছেন। হ্যাঁ, মানে কুক করতে মানে তো আর এমন না যে আপনি আধা গ্যালন তেল ঢেলে রেন্দে কুক করবেন, আপনার একটা পরিমাণ দেওয়া আছে তেলের, আপনি ওই পরিমাণের মধ্যে কুক করেন। হ্যাঁ, এটাই সবাই কিন্তু হওয়া উচিত। কারণ আমরা যখন পরিমাণের বাইরে খাবো, তখনই আমাদের বডি আস্তে আস্তে ফ্যাটে টার্ন করা শুরু করবে। এক্সেসিভ ক্যালোরি টার্ন করে ফ্যাটে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে আপনার সবকিছু ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, যেমন ঈদের দিন আপনার সেমাই পায়েস এগুলা না খেয়েও থাকতে বলতেছি না। আবার সকাল থেকে রাত পর্যন্ত যদি আপনি সেমাই পায়েস পোলাও কন্টিনিউ খান, তাহলে কিন্তু আপনার পেটে গ্যাস হবে, আপনি অসুস্থ হইতে পারে, অনেকে কিন্তু হার্ট অ্যাটাকও করে ফেলে। হ্যাঁ, কারণ গ্যাস কমের কারণে কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাক হইতেও পারে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে ব্যালেন্স করেন সবকিছু, মিষ্টিও খান, লাইফটাকে এনজয় করেন। ঈদের একটা সময় সবসময় আসবে না, তো আপনি সারাদিন টানা জাঙ্ক ফুড না খেয়ে আপনি যদি সকাল বিকাল খান, তাহলে কি হবে জানেন, আপনি ওই খাবারটা এনজয় করতে পারবেন, আপনার গ্যাস ব্লোটিং হবে না। এবং দেখবেন যে ঈদের পর কিন্তু প্রতিটা মানুষ ঈদের পর দিন কিন্তু অনেকেই পেটের সমস্যায় ভোগে, কষা গ্যাস। এটা রিজন হচ্ছে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিঞ্জিং করা, উল্টাপাল্টা খাওয়া। আর আজকে কিসের ডায়েট মাইট ভাই, ডায়েট বলতে এখানে হিসাব না, হিসাবটা কাছে গিয়া যে আমার যে খাবারটা এনজয় করা সেটাও আমি এনজয় করবো, প্লাস
আমার বাইচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, আমার মেটাবলিজম ঠিক রাখার জন্য, আমার জীবনটাকে, আমার সবকিছু সার্ভাইভাল ঠিক রাখার জন্য আমার যে খাবারটা দরকার সেটাও আমি খাবো। হ্যাঁ, তো যেটা হবে যে প্রথম যে 2টা মিলের কথা আমি বললাম, প্রথম মিল আর শেষ মিল, এই 2টা মিল আপনার ডায়েট প্ল্যান থেকে 2টা মিলটা উড়াই দিবেন, আর মাঝখানে যে 2টা মিল থাকে 2টা মিল ঠিক রাখবেন, তাইলেই আপনি ঈদে এনজয় করবেন। শেষ। তাহলে আমরা তো ডায়েটের রেজাল্টও পেয়ে গেলাম, আমাদের সবার ঈদটাও সুন্দর মতো কাটুক ইনশাল্লাহ, জি, এইভাবে মেনটেন করে সেই দোয়া করি। ইনশাল্লাহ। আর আমাদের আঙ্কেল প্রশ্নের তো কোনো শেষ নাই, তো আমরা যদি প্রশ্ন নিয়ে আরো বসতে থাকি, সেই প্রশ্ন হুম। মানে আমাদের তাহলে কালকে ইফতারের সারাদিন টাইম চলে হয়ে যাবে, যাবে। কালকে ইফতারের ইফতারের টাইম টাইম। হয়ে যাবে। তো এক্স্যাক্টলি। আঙ্কেল প্রশ্ন তো অনেক রয়ে গেছে, ইনশাল্লাহ এটা আমরা আমাদের ঈদের জন্য, তো ঈদের আগে তো এটাই আমাদের লাস্ট এটাই পডকাস্ট। আমাদের লাস্ট। হ্যাঁ, মেবি এটা এপিসোড আমার কত হবে, মনে হয় এপিসোড তো 1 2 1 2 3, এটা মানে এপিসোড 4 হবে, মেবি 4 অথবা 5 হবে। হ্যাঁ, ওকে। সো তো নেক্সট নেক্সট যে এপিসোড আছে ওই এপিসোডে আমরা আরো কিছু কোয়েশ্চেনের উত্তর, আরো কিছু টপিক, আমার আরো টপিক থাকবে এবং আমরা একটু নেক্সট লেভেল নিয়ে কথা বলার চেষ্টা করবো, কারণ এটা এবং নিয়ে অনেক অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, এবং আমরা ট্রাই করবো নেক্সটে, আমি একটু দেখি যদি সুযোগ সুবিধা হয় আপনারা, আমার ঈদের পর তো মনে হয় আমাদের একটা টাইম, মোটামুটি ফাঁকা টাইম ওটাই পাইতে করা পারি। যাবে, হ্যাঁ, পারবো যদি বাইক ইনশাল্লাহ। ফেলাইতে পারি, তাহলে আমি আর আপনি রুফটপে ফাঁকা জায়গার মধ্যে বইসা একটা সামনাসামনি বইসা আবার একটা পডকাস্ট করব। হ্যাঁ ইনশাল্লাহ। জোর। ঠিক আছে, ওইটাও একটু জমবে, ওখানে একটা আড্ডার মতন দিয়ে আমরা একটা আড্ডার পডকাস্ট। মতো হবে। হ্যাঁ। হ্যাঁ খুবই ভালো। সো ভিউয়ার্স, সবাইকে আমাদের দুজনের পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক। হ্যাঁ, তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা এই যে আমি আমার আঙ্কেল যে অ্যাডভাইস গুলো আপনাদেরকে দিলাম, এই অ্যাডভাইস গুলা থেকে যা যা বেনিফিট আপনারা পান, বেনিফিট গুলা নেন। এবং আমাদের এই চ্যানেলটারে আঙ্কেল আপনি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দেন, আপনি বললে সবাই আপনার কথা শুনবো, আপনি আমার আঙ্কেল। অবশ্যই আমার আঙ্কেল, আমার কোচ সৈয়দ তাজদিদ হাসান, ওনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন, এবং ইনশাল্লাহ সবসময় আমাদের কাছ থেকে আপনারা এরকম উপকারী টিপস পেয়ে যাবেন। এবং আমার আঙ্কেলের পেজ, ফেসবুক পেজ, সাকিব আলম সাকিব আলম জিম, টিম। সাকিব আলম জিম ওনার ফেসবুক পেজ, এবং ইনস্টাগ্রামটা কি আঙ্কেল? জিম ফিটনেস। জিম ফিটনেস। জিম ফিটনেস অবশ্যই ফলো করবেন, কারণ উনি অনেক এক্সারসাইজের ভিডিও দেয়, অনেক ইনফরমেশন দেয়, এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরাও আমাদের পক্ষ থেকে ট্রাই করব যে আপনাদেরকে প্রপার ইনফরমেশনটা দেওয়ার। সো টিল দেন, টেক কেয়ার, ভালো থাকবেন, ঈদ মুবারক সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।